এভাবেই দিনের পর দিন যেতে থাকে। ঈদের পর আশিয়ান উদিতাকে সাথে নিয়ে বহু জায়গায় ঘুরেছে, কখনো পরিবারের সবার সাথে, কখনো আবার দুজন একা। আশিয়ান আর উদিতার বন্ডিং আরো মজবুত হয়েছে। আশা যতদিন চৌধুরী হাউসে ছিল ততদিন ঠিকই উদিতার ক্ষতি করার চেষ্টা করেছে, কিন্তু পারেনি। অতঃপর ঈদের এক সপ্তাহ পর সে কিছুটা নিরাশ হয়ে তার বাসায় ফিরে যায়। তবে নিজের জেদ ভোলেনি সে। আশিয়ান আর উদিতার সুখের সংসারে ভাঙন ধরাতে সে আবারও কোনো শয়তানি বুদ্ধি করে খুব শীঘ্রই ফিরে আসবে। উদিতা এখন আশিয়ানের সাথে অনেক সহজ হয়েছে। দুজনের সম্পর্ক আরো গভীর হয়েছে। আশিয়ান এখন উদিতা ছাড়া বোঝে না। দুজনের বন্ডিং এতই ভালো যে তাদের মধ্যে কখনো ঝগড়া হয় না। যদিও উদিতা মাঝে মধ্যে আশিয়ানের উপর অভিমান করে। আশিয়ান উদিতাকে ভালো একটি কলেজে ভর্তি করে দিয়েছে। বই খাতা এবং প্রয়োজনীয় যা লাগবে সব কিনে দিয়েছে আশিয়ান। কলেজে যেতে হয় না উদিতার। আশিয়ান উদিতাকে সমস্ত পড়া নিজে কালেক্ট করে দেয় এবং রাতে নিজে মাঝে মধ্যে গাইড করে, আর নয়তো কেয়া দেখিয়ে দেয়। উদিতার মতো আশিয়ান আর কেয়াও ব্যবসায় শিক্ষা স্টুডেন্ট ছিল, তাই পড়াতে কোনো সমস্যা হয় না। আশিয়ান এখন প্রায় প্রতিদিনই উদিতার সাথে মিলিত হয়। উদিতা আশিয়ানের নেশা বলা যায়, যে নেশা কখনো কাটবার নয়। উদিতা তো আশিয়ানের হুটহাট আদরে অতিষ্ঠ। লোকটাকে সে কিছু বলতেও পারে না। আশিয়ান মুখে কখনো উদিতাকে ভালোবাসে না বললেও উদিতা সেটা নিজ থেকে বুঝে নিতে সমস্যা হয় না। আশিয়ানের কেয়ারেই বোঝা যায় সে উদিতার জন্য ঠিক কতটা ডেসপারেট। পরিবারের প্রত্যেকটা মানুষ খুশি আশিয়ানের আগের মতো হয়ে যাওয়ায়। ওনারা কখনো আশাই করেনি যে আশিয়ান আবারও স্বাভাবিক হয়ে যাবে, বরং আগে থেকে সে আরো বেশি প্রাণবন্ত হয়ে গেছে। হাসি যেন তার মুখ থেকে সরেই না। আর এসব ক্রেডিট হলো উদিতার। সে আশায় আশিয়ান একদম আগের মতন হাসি খুশি হয়ে গেছে। মিসেস ইয়াসমিন তো খুশিতে কতবার যে চোখের জল ফেলেছেন তা বলার বাইরে। নিজের সন্তানের হাসি মুখ দেখতে কোন মায় না চাই। তিনি উদিতাকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসেন, কারণ উদিতা একদম নিঃস্বার্থভাবে আশিয়ানকে ও পরিবারের সবাইকে ভালোবাসে। সময় কারোর জন্য থেমে থাকে না। ভালোই ভালোই কেটে যায় প্রায় 6টি মাস। পড়াশোনা ও স্বামীর সংসার নিয়ে অনেক ভালো কাটছে উদিতার দিন। অর্ধবার্ষিক পরীক্ষা দিয়েছে কিছুদিন আগে উদিতা। আশিয়ান অনেক গাইড করেছে তাকে। নিজে গিয়ে পরীক্ষা হলে দিয়ে আবার নিজে বাসায় নিয়ে আসতো। মাঝখানের সময়টা প্রিন্সিপালের রুমে গিয়ে বসে থাকতো। উদিতা ভীষণ লাকি যে আশিয়ানের মতো কাউকে নিজের লাইফ পার্টনার হিসেবে পেয়েছে। আশিয়ান তো উদিতা বলতে পাগল। অফিস থেকে দ্রুত বাসায় চলে আসে সে, একমাত্র উদিতার জন্য। একমাত্র তাকে দেখলে বোঝা যায় যে কাউকে কিভাবে এতটা ভালোবাসা যায়। কালকে আশিয়ানের জন্মদিন। সে এখনো অফিসে। উদিতা চায়নি আশিয়ানের বার্থডে এত ঘটা করে পালন করতে, কিন্তু তার বন্ধু বান্ধব আর পরিবারের লোকজনদের কি করে মানা করবে সে, তাই সে কিছুই বলেনি। ওরা তো প্ল্যানিং করতে ব্যস্ত। উদিতা এতে মাথা ঘামায় না। সে ভাবছে আশিয়ানের জন্য কালকে তার প্রিয় খাবারগুলো রান্না করে খাওয়াবে, আর গিফট তো আছেই। ব্যাস, এত দামি কোনো গিফট দিতে হবে না। রাতে ঘর্মাক্ত শরীরে আশিয়ান বাসায় ফেরে। যদিও এখন শীতের হাওয়া পড়ে গেছে প্রায়। উদিতা আশিয়ানের জন্য প্রতিদিনকার মতো কফি বানিয়ে নিয়ে আসে। আশিয়ান গোসল করে বিছানায় এসে বসতেই উদিতা হাসি মুখে টাওয়াল দিয়ে তার চুল মুছে দিতে লাগে। আশিয়ান জামার উপরে উদিতার পেটে নিজের নাক মুখ ঘষে। উদিতা ঈষৎ কেঁপে ওঠে। আশিয়ান উদিতাকে জড়িয়ে ধরে তার পেটে একইভাবে মুখ গুজে চুপচাপ বসে আছে। উদিতা আশিয়ানের মাথার চুলগুলো হাত দিয়ে মৃদু নাড়াচাড়া করে। আশিয়ানের চোখে রাজ্যের ঘুম নেমে এসেছে, তাই উদিতাকে কোলে নিয়ে বিছানায় শুয়ে সে উদিতার বুকে মাথা রেখে শুয়ে পড়ে। উদিতা হেসে ফেলল আশিয়ানের কর্মকাণ্ড দেখে। উদিতা একটুও চমকালো না, কারণ আশিয়ান মাঝে মধ্যেই এমন করে। আশিয়ান ঘুমিয়ে গেছে। উদিতা আশিয়ানের মাথায় হাত বুলিয়ে দেয় সস্নেহে। রাতে আশিয়ান অনেক দেরি করে ঘুমিয়েছিল। ল্যাপটপে কি একটা কাজ করতে গিয়ে সারা রাত ঘুমাতে পারেনি সে, তাই এখন ঘুমিয়ে পড়লো আর কি ঘুম পোষাতে। রাত 11:30টার দিকে ঘুম ভাঙে আশিয়ানের। উদিতা আশিয়ানের জন্য স্পঞ্জের মতো নরম তুলতুলে চকলেট কেক বানিয়ে রেখেছে আশিয়ানের ঘুমিয়ে যাওয়ার পর। রাত 12টায় তাকে উইশ করবে, তাই সময়টা একান্তই দুজন মিলে কাটাবে। উদিতার মুখে হাসি লেগেই আছে। লোকটার আজ 26 বছর পূর্ণ হয়ে 27-এ পা রাখবে। উদিতা আজ গাঢ় নীল রঙের একটি সুতির শাড়ি আটপৌরে পরেছে, শুধু আশিয়ানের জন্য। কোনো প্রিন্টিংয়ের সাহায্যে পরেনি, জাস্ট এমনিতেই সুন্দর করে পরেছে। আজ রাতটা তাদের দুজনকে কেউ ডিস্টার্ব করবে না, এটা মিসেস ইয়াসমিনের আদেশ। পরের দিন সকালে তাকে সবাই উইশ করবে। আশিয়ান ঘুমিয়ে যাওয়ার পর উদিতা সারা রুম সুন্দর করে সাজিয়েছে। বাগান থেকে কাঠগোলাপ ফুল এক গুচ্ছ এনে রেখেছে।
বারান্দায় রাখা টেবিলে ছোট ছোট মোমবাতি দিয়ে সাজিয়েছে। একটা গ্লাসের ফ্লাওয়ার ভাসে কয়েক জাতের গোলাপ ফুল পানিতে ডুবিয়ে রেখেছে সে তরতাজা থাকার জন্য। টেবিলে ছড়িয়ে ছিটিয়ে আছে নয়নতারা ফুল। গাছগুলোতে ফেরি লাইট আগেই লাগিয়েছিল উদিতা, সেগুলো এখন জ্বালিয়ে দিল। পরিবেশটা ভীষণ সুন্দর আর উদিতা মনে মনে এক্সাইটেড হয়ে আছে কখন সে আশিয়ানকে সারপ্রাইজ দেবে এটা ভেবে। আশিয়ান ঘুম থেকে উঠে উদিতাকে এই রুমে দেখে যেন ফিদা হয়ে গেল। উদিতার লম্বা চুলগুলো ছিঁড়ে রাখা, নীল শাড়ির ফাঁক পোকর দিয়ে উদিতার ফর্সা পিঠ দেখা যাচ্ছে। আশিয়ান তো উদিতার লুকে পাগল প্রায়। আশিয়ান বসা থেকে উঠে গিয়ে উদিতাকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে তার চুল সরিয়ে ঘাড়ে চুমু খেতে লাগে। উদিতা আশিয়ানকে নিজের থেকে ছাড়িয়ে বলল, এতক্ষণ ধরে ঘুমাচ্ছেন, যান গিয়ে মুখ দিয়ে ফ্রেশ হয়ে আসুন। আমি তোর পালিয়ে যাচ্ছি না, আমি এখানেই আছি, নিশ্চিন্তে থাকতে পারেন, যান। আশিয়ান শুনল না উদিতার কথা। সে আবারও উদিতাকে জাপটে ধরে নিজের কাছে নিয়ে আসে। পাগলের মতো উদিতার কাঁধে চুমু খাচ্ছে সে। উদিতা বলল মহাভাষাতে, কি করে তাকে সরাবে সে ভেবে পাচ্ছে না। দেয়াল ঘড়ির দিকে তাকালো উদিতা। 11:43 বাজে। উদিতা গুনে গুনে 4 মিনিট পর আশিয়ানকে আবারও সরিয়ে দিয়ে বলল, জলদি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসুন, নয়তো আজকে রাতে কাছে আসতে দেবো না কিন্তু। আশিয়ান বিরক্ত বোধ করলো উদিতার কাজে। সে শাড়িটা খুলে ফেলার পায়তারা করছিল, কিন্তু পারল না মেয়েটার জন্য। অন্যদিন বাধা দেয় না, তবে আজ কেন দিচ্ছে বোধগম্য হলো না আশিয়ানের। বিরক্তি নিয়ে ওয়াশরুমে গেল সে। আশিয়ানের যাওয়ার পরে তাকিয়ে মুচকি হাসলো উদিতা। প্রায় মিনিট 10 পর আশিয়ান ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। আশিয়ানের পরনে একটা ধূসর রঙের টি শার্ট ছিল আর 3/4 ট্রাউজার। এতে তাকে পুরো চকলেট বয় লাগছে। আশিয়ান টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে উদিতার কাছে এগিয়ে এসে আবারও কোমরের হাত দিতে যাবে, তখন উদিতা আশিয়ানকে বলল, আপনার এসব করার জন্য সারা রাত পড়ে এখন আমি যা বলবো তা শুনুন। কি? আপনি একটু নিচু হন প্লিজ, আমি আপনার চোখ ধরবো। আশিয়ান এবার মহাবিরক্তি নিয়ে বলল, এখন কি লুকোচুরি খেলার সময় উদিতা? বাচ্চাদের মতো কি সব বলছো? উদিতা মুখ ফুলিয়ে বলল, আমি কিছু বলে সেটা আপনার ভালো লাগে না তাই না? নিজে তো ঠিকই সুযোগ সন্ধানীর মতো শুধু কাছে আসার পায়তারা করেন। আমার কথা না শুনলে আমার কাছে আসার দরকার নেই। আশিয়ান বাধ্য হয়ে মাথা নিচু করে উদিতার গালে চুমু খেয়ে বলল, রাগ করতে হবে না, এই তো আমি মাথা নিচু করেছি। তোমার যা ইচ্ছা করো, আমি কিচ্ছু বলবো না। তবে হ্যাঁ, রাতে আমায় কিন্তু অনেক বেশি আদর করতে হবে, এটা মনে রেখো। আচ্ছা। উদিতা আশিয়ানের চোখ ধরে তাকে নিয়ে ধীরে ধীরে বারান্দার দিকে অগ্রসর হলো। হাতের চিকন ব্রেসলেটের ঘড়ির দিকে তাকালো সে। 11:59। উদিতা আশিয়ানকে নিয়ে টেবিলের সামনে এসে দাঁড়িয়ে পড়ল। পুরো 12টা বেজে গেছে তখন ঘড়িতে। উদিতা আশিয়ানের কানের কাছে ফিসফিস করে বলল, হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার হাজবেন্ড, ম্যানি ম্যানি হ্যাপি রিটার্ন অফ দ্য ডে। এই বলে উদিতা আশিয়ানের চোখ থেকে নিজের হাতটা সরিয়ে নিল। আশিয়ান অবাক হয়ে গেছে উদিতার কথা শুনে। তার একটু মনে নেই নিজের বার্থডের কথা। টেবিলের উপর ক্যান্ডেলগুলো ও নয়নতারা ফুলের মধ্যমণি করে একটা চকলেট কেক রাখা আছে, সাথে ফ্লাওয়ার ভাসে তরতাজা গোলাপ ফুল। চারদিকে সাদা আর সোনালী রঙের থোকা থোকা ফেরি লাইট জ্বলছে, সাথে দুটো গ্লাসে হাতে বানানো ম্যাঙ্গো স্কোয়াশ দিয়ে জুস রাখা। আশিয়ান পুরোই সারপ্রাইজড। উদিতা সেই কাঠগোলাপের গুচ্ছটি নিয়ে এসে আশিয়ানের সামনে দাঁড়িয়ে মিষ্টি হাসি উপহার দিয়ে বলল, জীবনে প্রথম কোনো ছেলের প্রেমে এতটা গভীরভাবে পড়েছি আমি। এর আগে প্রেম ভালোবাসা কি তাই জানতাম না, কখনো ভাবিনি যে আমি কারো প্রেমে পড়ব, অন্তর থেকে কাউকে ভালোবাসবো। আল্লাহকে সাক্ষী রেখে বলছে আমি আমার স্বামীকে অনেক 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 বেশি ভালোবাসি, এতটা ভালোবাসি যে এর চেয়ে বেশি আর কাউকে ভালোবাসা যায় না। আমার চিন্তা ভাবনা সমস্ত জুড়ে সারাক্ষণ আপনি বিচরণ করেন। ভালোবাসে কি তা আমি আপনার কাছ থেকে, কোনো মেয়ে আপনার কাছে আসলে এত কেন জেলাস ফিল করি আমি জানেন? কারণ হলো লজ্জায় লাল হয়ে আশিয়ানকে প্রেম নিবেদন করলো উদিতা। আশিয়ান মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে তার প্রাণপ্রিয় স্ত্রীর দিকে। এই প্রথম কোনো প্রপোজাল পেয়ে আশিয়ান খুশিতে ফেটে পড়তে চাইছে। এত খুশি এর আগে কখনো হয়নি সে। আশিয়ানের দিকে ফুলের গুচ্ছটা বাড়িয়ে ধরে আছে উদিতা। আশিয়ান উদিতার হাত থেকে ফুলটা নিয়ে এগিয়ে এসে উদিতাকে নিজের বুকে জড়িয়ে ধরে তার মাথায় চুমু খেলো। উদিতা খুশিতে 2 হাত দিয়ে জাপড়ে ধরলো আশিয়ানকে। উদিতা আশিয়ানকে হালকা ছেড়ে দিয়ে জিজ্ঞেস করলো, আমি কিন্তু আমার কথার রিপ্লাই পেলাম না। আশিয়ান উদিতার নাকের সাথে নাক ঘষে মৃদু গলায় বলল, ওহো, কিছু কথা মুখে বলতে হয় না, এগুলো বুঝে নিতে হয়। তুমিও বুঝে নাও আমি কি বলতে চাই।
আচ্ছা চলুন কেকটা কেটে নিয়ে এখন। কেকটা আমি নিজে হাতে বানিয়েছি, খেয়ে বলবেন কিন্তু কেমন হয়েছে। আশিয়ান হাসলো উদিতার কথা শুনে। দুজন মিলে একসাথে কেক কেটে একজন আরেকজনকে খাইয়ে দিল। কেক খাওয়া শেষে উদিতা আশিয়ানের হাতে র্যাপিং পেপার মোড়ানো একটা মিডিয়াম সাইজের বক্স তুলে দিল, দিয়ে খুলে দেখতে বলল। আশিয়ান কৌতূহলী হয়ে পেপার খুলে বক্সটা খুলে দেখলো তাতে 3টে প্যাকেট রাখা। 3টে প্যাকেটেই হাতে বানানো পাঞ্জাবি ও পাজামা। অনেক সুন্দর নিপুণ হাতে যত্ন সহকারে কারুকার্য শোভিত পাঞ্জাবি সেগুলো। আশিয়ান সপ্রশ্ন দৃষ্টিতে উদিতার দিকে তাকিয়ে রইল। উদিতা মৃদু হেসে বলল, জানি না আপনার পছন্দ হয়েছে কিনা। আমি যখন মামুনির কাছ থেকে প্রথম সেলাই কাজ শিখি তখন পাঞ্জাবি তৈরি করা শিখেছি। সর্বপ্রথম আপনার জন্য পাঞ্জাবিগুলো বানিয়ে তারপর নিজ হাতে সেইগুলোতে হ্যান্ড পেন্টের কাজ ও সুতার কারুকাজ করেছি। তখন চিন্তা করেছিলাম এগুলো আপনার বার্থডেতে গিফট করব। আপনার মনে হয় পছন্দ হয়নি তাই না? আসলে এত দামি গিফট নয় এগুলো। উদিতার কথার মাঝখানে আশিয়ান উদিতার কপালে চুমু খেয়ে বলল, আমার বউ আমার জন্য ভালোবেসে নিজ হাতে পাঞ্জাবিগুলো বানিয়েছে, আর আমার পছন্দ হবে না তা কি হয়? হ্যাঁ, আমার কাছে বেস্ট গিফট হচ্ছে এগুলো। কালকেই এখান থেকেই একটা পাঞ্জাবি পরবো আমি। মেনি মেনি থ্যাঙ্কস বউ। উদিতা আশিয়ানের সাথে বেঞ্চে বসে আশিয়ানের বুকে মাথা রেখে অনেকক্ষণ গল্প করলো। তারপর আশিয়ান উদিতাকে কোলে নিয়ে রুমে এসে বিছানার উপর শুইয়ে দিয়ে তার উপর নিজের সমস্ত ভার ছেড়ে দিল। রুমের লাইট নিভিয়ে দিল সে। হারিয়ে গেল দুজন ভালোবাসার সাগরে। পরের দিন সকালে আশিয়ানকে তার পরিবারের সবাই মিলে সারপ্রাইজ দিল। ঘুম থেকে উঠেই দেখতে পেল তার রুমে সবাই কেক, বেলুন, গিফট এসব নিয়ে দাঁড়িয়ে আছে। উদিতা একপাশে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। আশিয়ানের ওপর পাটি স্প্রে করে তাকে কেক কেটে খাইয়ে দিল সবাই। সবার সাথে হই হুল্লা করে সকালটা কাটলো আশিয়ানের। সারা বাড়ি সুন্দর করে সাজানো হয়েছে আশিয়ানের জন্মদিন উপলক্ষে। অফিসে এক দফা বার্থডে পালন হয়ে গেছে। এতিমখানায় ও বৃদ্ধাশ্রমে সবাইকে নতুন কাপড় ও ভালো ভালো খাবার বিতরণ করা হয়েছে। বন্ধুরা মিলে হাতির ঝিলে আরেক দফা কেক কাটাকাটি চলল। আশিয়ানের কলেজ ও ভার্সিটি লাইফের কথা মনে পড়ে গেল। ঠিক এভাবে ফ্রেন্ডরা তার বার্থডে সেলিব্রেট করত। সবশেষে সন্ধ্যায় বাসায় ফিরল আশিয়ান বন্ধুদের সাথে নিয়ে। উদিতাকে নিচে না পেয়ে জলদি রুমে চলে গেল আশিয়ান। দেখে উদিতা ঘুমিয়ে আছে বিছানায়। তার চেহারা দেখে বোঝা যাচ্ছে যে সে খুব ক্লান্ত। আশিয়ান উদিতার কাছে গিয়ে হাঁটু কেটে বসে উদিতার গালে, কপালে, থুতনিতে, ঠোঁটে ও নাকের টকায় চুমু খেলো। চুমুত্তরে ঘুমটা ভেঙে গেল উদিতার। আশিয়ানকে দেখে শোয়া থেকে উঠে বসলো। আশিয়ানে উঠে বিছানায় বসে উদিতাকে জড়িয়ে ধরে বলল, আই ব্যাডলি নিড ইউ সো মাচ বেব। আমার অভ্যাসে পরিণত হয়েছে তুমি। তোমাকে ছাড়া আমার এক মুহূর্তও যে কাটে না। কি একটা অবস্থা বলো। সারাটা সময় এত মিস করি কেন তোমায় জানি না। খুব মিস করি তোমায় সোনা। উদিতা মুস্কি এসে আশিয়ানকে জড়িয়ে ধরে পিঠে আলতোভাবে হাত বুলিয়ে দিল। আশিয়ান উদিতার গলায় মুখ ডুবিয়ে দিল। উদিতা ক্লান্ত অনেক, তারপরও আশিয়ানকে বাধা দিচ্ছে না। আজ আশিয়ানের পছন্দের সমস্ত কিছু নিজে হাতে ভালোবেসে রান্না করেছে সে। শুধু আশিয়ানের খুশির জন্য এত কিছুর প্রয়োজন। আশিয়ান উদিতার সাথে বেশ কিছুক্ষণ রোমান্স করলো। তারপর রুমের দরজাতে কারো নক করার শব্দ শুনে উদিতাকে বাহুডোর থেকে মুক্ত করলো সে। এনা এসে বলল দুজনকে রেডি হয়ে নিচে যেতে। মেহমানরা সবাই চলে এসেছে, পার্টিও শুরু হয়ে যাবে। এনা বলে চলে গেল। আশিয়ান উদিতার কপালে চুমু খেয়ে বলল, যাও গিয়ে রেডি হও, আমিও তৈরি হয়ে নিচ্ছি। উদিতা মাথা নেড়ে সাইজা নিয়ে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে গেল কাপড় পাল্টাতে। আশিয়ান রুমে চেঞ্জ করতে লাগলো। আজ উদিতা কালো রঙের সাদা কারুকাজ করা লম্বা ঘের দেওয়া ফুলহাতা রাউন্ড গাউন পরেছে, সাথে লম্বা রাউন্ড হিজাব ও হিজাবের সাথে অ্যাডজাস্ট নেকআপ। এই রূপে তাকে অনেক মোহনীয় লাগছে দেখতে। আশিয়ান উদিতার দেওয়া কালো পাঞ্জাবি ও সাদা পাজামা পরেছে, তাকে দেখতেও অস্থির লাগছে। আশিয়ান উদিতার হাত ধরে হাসি মুখে নিচে নেমে এলো। আত্মীয় স্বজনে সারা বাসা গিজগিজ করছে। আশিয়ান আর উদিতাকে কেকের সামনে নিয়ে আসা হলো। আশিয়ান উদিতার হাত ধরে হাসি মুখে দাঁড়িয়ে আছে। আশা, তারিন, আলিয়া আজকে যে হারে সাজগোজ করেছে মনে হচ্ছে তারা কারো বিয়েতে আসছে। এত লোকজনের সামনে উদিতা অনেক আনইজি ফিল করছে। আশিয়ান তাই জলদি করে সবার সাথে কুশল বিনিময় করে কেক কাটলো। চারিদিক থেকে পার্টি স্প্রে করা হচ্ছে। আশিয়ান আর উদিতা দুজনে মিলে কেক কাটলো। আশিয়ান সর্বপ্রথম তার বাবা মাকে খাইয়ে তারপর আড়ালে উদিতার নেকআপ তুলে তাকেও খাইয়ে দিল। তারপর পরিবারের সবাইকে খাওয়ালো। গিফটের কারণে ড্রয়িং রুমের একটা কর্নার উপচে পড়ছে। মিস্টার মোর্শেদ ছেলেকে সবচাইতে দামি একটা বাইক গিফট করলেন। তাহমিদ আশিয়ানকে একটা ল্যাপটপ ও একটা ফোন গিফট করলো।
বাকিরাও প্রচুর দামি দামি জিনিস গিফট করেছে তাকে। একমাত্র উদিতায় শুধু পাঞ্জাবি পাজামা দিয়েছে গিফট হিসেবে। উদিতার মনটা ছোট হয়ে গেছে এসব দেখে। কেন জানি খুব অস্বস্তি হচ্ছে তার। আশিয়ান বুঝতে পারলো সেটা। আশিয়ান সবার আড়ালে উদিতার হাতে চুমু খেয়ে মৃদু কণ্ঠে বলল, একটু মন খারাপ করবা না। আমার কাছে সবচাইতে দামি গিফট হলো আমার স্ত্রীর নিজের হাতের বানানো পাঞ্জাবিগুলো। দেখো আমাকে কত সুন্দর লাগছে পাঞ্জাবিটা পরায়। আশিয়ানের কথা শুনে উদিতার মন হালকা হয়ে গেল। আশিয়ানের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল সে। পার্টি শেষে খাওয়া দাওয়া সেরে অনেক আত্মীয় স্বজনরা বিদায় নিলেন। উদিতার হাতের রান্না তৃপ্তির সহিত খেয়েছে আশিয়ান। আশিয়ানের প্রশংসায় উদিতার মনটা তৃপ্তিতে ভরে গেছে। আশিয়ান নিজে হাতে আজ উদিতাকে অন্য একটা রুমে নিয়ে গিয়ে খাইয়ে দিয়েছে। অনুষ্ঠানের জাঁকজমকপূর্ণতা শেষ হতেই আশিয়ানের কাজিনরা সবাই মিলে ছাদে আস্তরা গেড়েছে আড্ডা দেওয়ার জন্য। আশিয়ান আর উদিতা পাশাপাশি বসে আছে। আকাশে আর চাঁদ নেই, কিন্তু আকাশ ভরা তারার মেলা আছে। ধীরে ধীরে হাওয়া বইছে। পরিবেশটা অনেক সুন্দর। ধুমসে হাসি ঠাট্টা চলছে। আর উদিতা চুপচাপ বসে শুনে যাচ্ছে। উদিতা খেয়াল করলো না, তবে আশিয়ান ঠিকই খেয়াল করেছে যে তাইনের আপন চাচাতো ভাই রিশাদ বারবার উদিতার দিকে তাকাচ্ছে। মাঝে মধ্যে মিটমিট করে হাসছে তার পানে চেয়ে। উদিতার মুখে ন্যাকাপ লাগানো, তারপরও বিহারের মতো উল্টে পাল্টে দেখছে তাকে। আশিয়ানের ইচ্ছে করছে ঘুষি মেরে ওর নাক ফাটিয়ে দিতে। শালা খচ্চর, বিয়াতি মেয়ের দিকে তাকায় বিহারের মতো। আশিয়ান উদিতাকে নিজের আরো কাছে টেনে আনলো। এক হাত দিয়ে কোমর জড়িয়ে ধরে রাখলো। রিশাদ বাঁকা নজরে একবার তাদের দিকে তাকালো। আশিয়ান কঠোর দৃষ্টিতে তাকিয়ে আছে রিশাদের দিকে, যেটা চোখ দিয়ে ভস্ম করে দেবে তাকে। সবাই আশিয়ানকে রিকোয়েস্ট করতে লাগলো একটা গান গাওয়ার জন্য। আশিয়ান এখন আর গান টান শোনে না তেমন একটা। উদিতার সংস্পর্শে শেষে অনেক পরিবর্তন হয়ে গেছে। তারপরও তাদের এত রিকোয়েস্টে পায়ে ছেড়াতে না পেরে একটা গান ধরলো। তাজিম তার গিটারটা এনে দিল আশিয়ানের কাছে। আশিয়ান গিটারটা টিউন করতে করতে গান গেয়ে উঠলো। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই। যদি মিথ্যে মানতে চাও তোমাকে চাই। গান শেষ হতেই তুমুল করতালিতে ফেটে পড়ে সবাই। আশিয়ানের কণ্ঠের প্রশংসায় পঞ্চমুখ এক একজন। আশিয়ান উদিতার হাতে চুমু খেয়ে জোরে বলল, গানটা আমার স্ত্রীকে ডেডিকেট করে গিয়েছি আমি। এই কথা শোনার পর কয়েকজন ও বলে উল্লাসে চিৎকার করে ওঠে। দুই একজন মুখে আঙুল পুড়ে সিটি বাজালো। কেউ কেউ বলছে, আরে ভাইয়া তুমি কত রোমান্টিক। আবে ইয়ার, তুই দেখি ভাবির জন্য পুরাই দিওয়ানা। উফ, তোমাদের বন্ডিং অনেক সুন্দর। ও হাউ কিউট কাপল। মাম্মা তুমি দেখা যায় ভাবির ওপর ফিদা, ইত্যাদি ইত্যাদি। উদিতা লজ্জায় লাল হয়ে গেছে সবার কমেন্ট শুনে। আশার মৃদু হাসলো সবার কথার প্রত্যুত্তরে। আশা তো হিংসায় চলে যাচ্ছে তাদের এসব দেখে। তারিন মুখ পাকালো। আলিয়ার কোনো ভাবান্ত নেই, সে এতটাও হিংসা করে না উদিতাকে। উদিতার উপর তার জেদ একটাই ছিল, সেটা হলো তার নানাবাড়ির সবার চোখের মণি উদিতা। সবার মুখে মুখে শুধু তারই গুণগান। এই একটা বিষয়েই সে শুধু সহ্য করতে পারত না, এর বেশি কিছুই না। তারিনার আশা যেমনটা হিংসা করে উদিতাকে, আলিয়া সেরকম কখনোই করেনি। রাত প্রায় 12:30 বেজে গেছে আড্ডা দিতে দিতে। গতকাল রাতে আশিয়ানের জন্য উদিতা ঠিক মতো ঘুমাতে পারেনি, তাই আছে চেয়েও ঘুমটা আটকাতে পারল না। আশিয়ানের কাঁধে মাথা রেখে কখন যে ঘুমিয়ে গেছে বলতেও পারবে না। আশিয়ান খেয়াল করে উদিতাকে পাজা করে তুলে নিয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিজের রুমে চলে গেল। রিশাদ তীক্ষ্ণ নজরে তাকিয়েছিল তাদের দিকে। উদিতা ইদানিং প্রচুর ঘুম কাতুরে হয়ে গেছে। রাতে আশিয়ানের জন্য ঠিক মতো ঘুমাতে পারে না, তাই সারাদিন তার চোখে গুম গুম ভাব থাকে। আশিয়ান উদিতাকে বিছানায় শুইয়ে দিয়ে মেকআপ আর হিজাবটা খুলে দিল। তারপর সে নিজে গিয়ে ফ্রেশ হয়ে এসে উদিতাকে কাপড় পাল্টে একটা পাতলা নাইটির মতো হাতা কাটা ফ্রক পরিয়ে দিল। এই মুহূর্তে উদিতাকে দেখতে পুরো বাচ্চা বাচ্চা লাগছে। আশিয়ান ঘুমন্ত উদিতার গালগুলো আলতোভাবে টেনে দিল। তারপর লাইট নিভিয়ে দিয়ে বিছানায় এসে উদিতাকে নিজের বুকে নিয়ে ঘুমিয়ে গেল আশিয়ান। পরদিন সকালে আশিয়ান অফিসে চলে গেল। এই কয়েকদিন অফিসে একটু ব্যস্ততা আছে। উদিতা তার বাগান টই টই করে ঘুরে দেখছে। তার ইচ্ছে করে আশিয়ানকে বাসায় বেঁধে রেখে দিতে। একা একা ভালো লাগে না আর। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, কারোর সাথে দুরন্ত বসে গল্প করারও সময় নেই। এনা বাসায় থাকলে ফোন নিয়ে পড়ে থাকে। মাঝে মধ্যে গল্প করে উদিতার সাথে সে, তারপরেও সময় কাটে না তার। আর তারিন তো হিংসুটে মহিলা, উদিতার সাথে যার কখনো বলে না। কেউ ব্যস্ত থাকে কাজকর্মে,
আর মেয়েকে নিয়ে। মাঝে মধ্যে উদিতার ইচ্ছে করে একটা বাবুর মা হতে। ওর নিজের একটা বাচ্চা থাকলে সারাদিন তাকে নিয়ে পড়ে থাকতো সে। আশানের ইচ্ছে ছিল বেবি নেওয়ার, কিন্তু উদিতার বয়স জানার পর থেকে সেই ইচ্ছেকে মাটি চাপা দিয়ে দিয়েছে সে। উদিতার বয়স বাচ্চা নেওয়ার মতো ম্যাচিওর হয়নি এখনো। আরো 2-3 বছর পর চিন্তা করে দেখা যাবে বাচ্চার ব্যাপারে। উদিতা বাগানের মোড়া লতা পাতা তুলে একটা ঝুড়িতে ফেলছে। এমন সময় কালকে সেই ছ্যাঁচড়া ছেলে রিশাদ এসে হাজির। উদিতা তাকে দেখতে পেয়ে দ্রুত ওড়না দিয়ে নিজের মুখ ঢাকলো। রিশাদ হ্যান্ডশেক করার জন্য উদিতার দিকে হাত বাড়িয়ে দিয়ে হাসি মুখে বলল, হাই, আমি রিশাদ, তারিনাপুর কাজিন। তুমি তো উদিতা, রাইট? উদিতা হ্যান্ডশেকের ধার দিয়েও গেল না, তীক্ষ্ণ চোখে হাতের দিকে তাকিয়ে কাট কণ্ঠে বলল, সরি, অপরিচিত কারোর সাথে আমি হ্যান্ডশেক তো দূরের কথাও বলি না। আর জি, আমি উদিতা, মিসেস আশিয়ান তায়েব চৌধুরী। এই বলে উদিতা আর এক মুহূর্ত দাঁড়ালো না এখানে, হরহর করে বাসার দিকে চলে গেল। ছেলেটাকে দেখে উদিতার কাছে লুচ্চার মতো মনে হয়েছে। কেমন তেরা তেরা চোখে তাকাই বলদটা। উদিতা যাওয়ার পানে তাকিয়ে রিশাদ আলমনে মুচকি এসে বলল, বাহ, কি তেজ! ঠিক আশিয়ানের মতোই তার বউ, বাট আই লাইক ইট। বিবাহিত মেয়েদের আমার অনেক ভালো লাগে। তোমাকে তো আমি পড়েই ছাড়বো, সুন্দরী। উদিতা নিজের রুমে বিছানায় আতশোয়া হয়ে বসে একটা উপন্যাস পড়ছে সময় কাটানোর জন্য। কিছুক্ষণ বই পড়ার পর আশিয়ানের মেয়ে কাজিন দিয়া আর প্রিয়া এসে তার সাথে গল্প জুড়ে দিল। ওদের সাথে আরো কিছুক্ষণ গল্পগুজব করলো উদিতা। এভাবে টই টই করে সারাদিন কাটলো উদিতা। আশা তাইনের সাথে বসে বসে পরিকল্পনা করছে কিভাবে আশিয়ান আর উদিতার মধ্যে বিষাদ লাগানো যায়। তারিন বেশ কয়েকটা পরিকল্পনার কথা বললো আশাকে, কিন্তু একটাও আশার মনোপ্রত হলো না। আরো ভালো কোনো চিন্তা করতে লাগলো দুজনে। তবে আজকের জন্য ইস্তফা। রাতে আশিয়ানের বুকে মাথা রেখে উদিতা তার কোলে বসে আছে। উদিতা আশিয়ানকে আবদারের ভঙ্গিতে বলল। আশিয়ান ফোন চাপতে চাপতে বলল, হ্যাঁ বলো। বলছিলাম, আমাকে একটা বাচ্চা দেন না। আমার এভাবে একা একা নিরামিষের মতো থাকতে আর ভালো লাগে না। কিয়া ভাবির বাচ্চা আছে, তারিন ভাবিরও বাচ্চা আছে, আলেয়া পরে শুনছি। তবে আমি কেন বাদ থাকবো? আমাকে এক বেবি দেন না। আশিয়ান উদিতার কপালে চুমু খেয়ে বলল, বাচ্চা ক্যারি করার মতো ম্যাচিওর তুমি হওনি এখনো দিতা। সময় হলে আমি তখন বলবো। এখন এভাবে বায়না করো না, হ্যাঁ? বাচ্চা নেই এত সহজ না। তোমার বয়সটা পারফেক্ট নয় বউ। আমরা পরেও বেবি নিতে পারবো। উদিতা আশিয়ানের মুখে নাক ঘষতে ঘষতে বলল, হ্যাঁ, একটাই তো বাচ্চার কথা বলছি, এমন করছেন কেন? আমার দাদির যখন 13 বছর বয়স তখন তিনি আমার বড় চাচাকে জন্ম দিয়েছেন। 16 বছরের মধ্যে 4 বাচ্চার মা হয়েছেন তিনি। কই, ওনার তো কিছুই হয়নি। এত অল্প বয়সে বাচ্চা জন্ম দিয়েছেন তিনি। তবে আমি কেন ওনার থেকে যথেষ্ট ম্যাচিউর আছি। আমি কেন এখন মা হতে পারবো না? আশিয়ান উদিতার পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল, ওটা আগেকার যুগের কথা। বর্তমানে এমনটা খুব কমই হয়। অল্প বয়সে বাচ্চা জন্ম দিলে মা ও শিশুর স্বাস্থ্য ঝুঁকিতে থাকে, পরে অনেক সমস্যা দেখা দেয়। আমি চাই আমার বউটা যেমন সুস্থ থাকুক আর আমার বাচ্চাটাও তেমনই গুলুমুলো হোক। দুজনের মধ্যে কারো জীবনে যেন কোনো রিস্ক না থাকে, কারণ আমি এটা সহ্য করতে পারবো না। আমি এখন থেকে অনেক বেশি খাওয়া দাওয়া করব, ফলমূল বেশি করে খাবো, শাকসবজিও খাবো অনেক। তাহলে তো আর কোনো প্রবলেম হবে না। নিজের অনেক সবসময় সাবধানে থাকবো। তাও মানা করবে। জেদ ধরবা না উদিতা, আমি তোমাকে নিয়ে কোনো রিস্ক নিতে পারবো না। সময় মতো বাচ্চা পেয়ে যাবে। এখন কোনো বায়না করবা না এই ব্যাপারে। আলেয়া ও তাসকিন বাচ্চা নেওয়ার পরিকল্পনা করেছে, কারণ আলেয়া বয়স পারফেক্ট আছে। 22 কি 23 ওর বয়স। বাচ্চা নেওয়ার মতো যথেষ্ট ম্যাচিওর। কিন্তু তুমি কোন আক্কেলে এই কথা বলো, হ্যাঁ? তুমি মাত্র 17তে পা দিয়েছ। এটা পড়ালেখা করার বয়স, ঠিক আছে? বাচ্চা নেয়ার না। আরও 2 কি 3 বছর পর চিন্তা করব। এখন মোটেও জেদ করবে না তুমি। আশিয়ানের এমন কড়া কথায় উদিতার কান্না পেয়ে গেল। অবশেষে আশিয়ানের বুকে মুখ লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো সে। আশিয়ান ফোন রেখে উদিতাকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে কপালে ঠোঁট ছোটা লাগিয়ে বলল, কান্না করো না প্লিজ। আমি তো মানা করিনি তোমায়। তুমি অ্যাটলিস্ট ইন্টারটা দিয়ে দাও, তারপর আমরা ভেবে নিই, ঠিক আছে? বাচ্চাকে সামলানোর বয়স তোমার হয়নি উদিতা। জানো একটা মেয়ের জন্য প্রেগনেন্সির সময়টা কতটা কঠিন? 10টা মাস বাচ্চা পেটে নিয়ে মায়েরা কত কষ্ট করে, তা কি জানো তুমি? তুমি এখন এসব সহ্য করতে পারবা না উদিতা। বোঝার চেষ্টা করো শোনা। আমরা বেবি নিব খুব শীঘ্রই ইনশাআল্লাহ। এখন একটু কান্নাটা থামাও না দেখি। আশিয়ান উদিতাকে বিছানায় শুয়ে আদর করতে লাগলো।
আশিয়ানের ভালোবাসা পেয়ে উদিতার কান্না থেমে গেছে। বাচ্চার চিন্তার ভূতটাও আপাতত মাথা থেকে নেমে গেছে তার। পরদিন আশিয়ান অফিসে চলে যেতেই রিশাদ আবারও উদিতার সাথে গল্প করার সুযোগ খুঁজতে লাগলো, কিন্তু উদিতা যে স্ট্রিক্ট সেসব বিষয়ে রিশাদ কথা বলার কোনো চান্সই পেল না। রিশাদের এমন ছটফটানো আর কেউ লক্ষ্য না করলেও আশা ঠিকই করলো। মুখের মধ্যে কুটিল হাসি ফুটে ওঠে তার। এখন এমন একটা কাজ করবে সে, এতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। তাইনকে নিজের বুদ্ধির কথা খুলে বলল আশা। এই বুদ্ধিতে রিশাদ আছে দেখে তাইনের তেমন একটা ভালো লাগলো না, কারণ সে তার ভাইকে কোনো ভেজালে ফেলতে চায় না। সে আশিয়ানের ব্যাপারে জানতে পারলে ধর থেকে মাথা আলাদা করে ফেলবে। প্রথমে নাখোশ করলেও পরে আশার কথায় রাজি হলো সে। রিশাদ যেন আগের থেকে অনেক বেশি উদিতার সাথে গায়ে পড়ে কথা বলতে লাগলো। উদিতা এতে অনেক বেশি বিরক্ত হয়ে কঠোরভাবে দু কথা শুনিয়ে দিল তাকে, কিন্তু এতে রিশাদের কোনো হেলদোল নেই। সে বারবার উদিতাকে ডিস্টার্ব করতে ব্যস্ত। উদিতা মনে মনে চিন্তা করলো আশিয়ানকে খুলে বলবে এই লুচ্চার ব্যাপারে। আশিয়ান যদি তাকে ট্রিট দেয় তবে ঠিকই বিহাপনা ছাড়বে। আশার কথা মতোই রিশাদ নিজে থেকে বানিয়ে খারাপভাবে একটা চিঠি লিখলো উদিতার জন্য। যদিও সেটা উদিতার হাতে দেবে না, আশা প্ল্যান মাফিক চিঠিটা নিয়ে উদিতার যখন বাগানে ছিল তখন সবার অগোচরে সে উদিতার রুমে ঢুকে সেটা উদিতার কাপড়ের ভাঁজে লুকিয়ে রাখলো। এমনভাবে রাখলো যে হালকা একটু টান খেলেই চিঠিটা বেরিয়ে যাবে, নয়তো মাটিতে পড়ে কৌতূহলের সৃষ্টি করবে। উদিতা বলতেও পারে না তার অগোচরে কত বড় ষড়যন্ত্র করা হচ্ছে। তবে আশার কপালে অনেক দুঃখ আছে, সেটা সে পরে বুঝতে পারবে। সেদিন উদিতা একটা কাজ করলো যার কারণে আশিয়ানের মনে তার ব্যাপারে একটু সন্দেহ সৃষ্টি হয়। আশার কাজ কিছুটা সহজ হয় কাকতালীয় ভাবে। উদিতা ড্রয়ার গোছাতে গিয়ে আশিয়ানের লেখা আগের চিরকুটগুলো চোখে পড়ে তার। সে চিঠিগুলো পড়ে আনমনে মুসকি মুসকি হাসছে। আশিয়ান যে রুমে এসেছে এটা বলতেও পারে না সে। আশিয়ান যখন গলা খাকারি দিয়ে নিজের রুমের অস্তিত্বে জানান দিল তখন চমকে পেছন ফিরে তাকালো সে। আশিয়ানকে এত জলদি মোটেও আশা করেনি সে। আজ আশিয়ানের মুড কিছুটা অফ। অফিসের এক কর্মচারীর উপর মেজাজটা বিগড়ে গেছে তার। তাই গম্ভীর চেহারা নিয়ে কোনো কথা না বলে চুপচাপ নিজের শার্ট খুলতে লাগলো সে। উদিতা চিঠিগুলো ওই কাপড়ের নিচের তাকের ড্রয়ারে রেখে আশিয়ানকে একটা গেঞ্জি আর ট্রাউজার এগিয়ে দিল হাসি মুখে। আশিয়ান ঘড়ি খুলতে খুলতে জিজ্ঞেস করলো হাতে কিসের কাগজ ছিল? উদিতা আমতা আমতা করে বলল কিছু না, এমনি নর্মাল কাগজ। আশিয়ানের লেখা চিরকুট বললে আশিয়ান দুষ্টুমি করবে তার সাথে, তাই সে বলেনি। চেপে গেছে। যদি জানতো এজন্য আশিয়ান তার উপর মেজাজ দেখাবে তবে সত্যিই বলে দিত। আশিয়ান আর কিছু জিজ্ঞেস করলো না উদিতাকে। সে গোসল করতে চলে গেল। আশিয়ানকে দেখেই বোঝা যাচ্ছে যে তার মাথা ব্যথা করছে, তাই উদিতা তার জন্য সুগন্ধি চা বানিয়ে আনতে চলে গেল। প্রতিদিনের মতো আশিয়ান উদিতার বুকে মাথা রেখে শুয়ে আছে। উদিতা আশিয়ানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আলতোভাবে। একটা সময় আশিয়ান ঘুমিয়ে গেল। উদিতারও চোখ লেগে এলো। পরদিন সকালে উদিতা আশিয়ানের জন্য নাস্তা তৈরি করতে রান্নাঘরে রান্না করছে। আশিয়ান রেডি হচ্ছে রুমে। আজ একটা মিটিং আছে, সকাল সকাল যেতে হবে। আশিয়ান কিসের একটা ফাইল রেখেছিল আলমারিতে, সেটা বের করতে গিয়ে টান লেগে উদিতার কাপড়ের ভাঁজ থেকে আশার রাখা চিঠিটা মাটিতে পড়ে গেল। আশিয়ান ভ্রুকুচকে তাকালো নিচে পড়া চিঠিটার দিকে। কৌতূহল বশত তুলে সেটার ভাঁজ খুলে পড়তে লাগলো সে। পড়তে পড়তে তার মাথার রগ ফুলে উঠলো। প্রিয় সুন্দরী, এতদিন দুজনে এত কথা বলেছি, তোমার প্রতি একটা আসক্তি জন্মে গেছে আমার প্রিয় উদিতা। এখন তো তোমার চিন্তাই আমার ঘুম আসে না, শুধু ইচ্ছা করে তোমার কাছে ছুটে চলে আসি। তুমি এত সুন্দর কেন গো? এই প্রথম কাউকে দেখে ক্রাশ খেয়েছি আমি। উফ, তুমি তোমার ওই খাটাস স্বামীর সাথে কি করে থাকো বলো তো? এই বুড়োটা কি তোমার যত্ন করে? তার চেয়ে ভালো তুমি ওকে ছেড়ে আমার কাছে চলে আসো। অনেক যত্ন নেব তোমার আমি, তোমার স্বামী থেকেও বেশি ভালোবাসবো। অন্য দিনের মতো কালকে সকালে আশিয়ান চলে যাওয়ার পরে ছাদে চলে এসো, দুজনে মিলে অনেক গল্প করব। তোমাকে আমি প্রচুর মিস করি। কালকে আমার মনের কথা বলতে চাই তোমায়, প্লিজ জলদি এসো। ইতি তোমার সাথে সারাদিনের সময় কাটাইছে, তুমি চিনলেই হবে। আমি জানি তুমি আমাকে চিনবে। চিঠিটা পড়ে আশিয়ান দাঁত কিরমির করে রাগ সংবরণ করার চেষ্টা করলো। কোনো স্বামী তার স্ত্রীর ব্যাপারে কোনো পরপুরুষের কাছ থেকে এমন কমপ্লিমেন্ট শুনতে চাইবে না। আশিয়ানে তো আবার রাগ সাংঘাতিক। জোরে জোরে ডাকতে লাগলো সে উদিতাকে। রাগ উঠলে তার হিতাহিত জ্ঞান থাকে না, তবে যখন মেজাজ ঠান্ডা হয় তখন ঠিকই তার মাথার ধূসর কোষগুলো চালু হয়ে যায়। যেমন এখন সে নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না।
উদিতা আশিয়ানের ডাক শুনে জলদি রুমে চলে এলো। আশিয়ানকে এমন রেগে যেতে দেখে ভয় পেয়ে গেল সে। বুঝতে পারলো না সে কেন আশিয়ান এতটা রেগে গেল। রাগে আশিয়ানের চোখ জোড়া লাল হয়ে গেছে। উদিতা ভয়ে ঢোক গিলে বলে, হয়েছে আপনার, এতটা রেগে আছেন কেন? আশিয়ান সোজা সাপটা প্রশ্ন করলো। আমি যাওয়ার পর কার সাথে সারাদিন সময় কাটানো হয়? উদিতা এমন প্রশ্ন শুনে কিছুটা অবাক হয়ে বলল। কি বলছেন এসব? কার সাথে কাটাবো আমি? আশিয়ান এবার বাঘের মতো গর্জন করে উঠে বলল, তাহলে এই চিঠিটা কিসের? কে দিয়েছে তোমায়? আর তোমার কাপড়ের ভাঁজে কি করে এলো? উদিতা কাঁপা কাঁপা হাতে চিঠিটা নিয়ে, আমি এসবের কিছুই জানি না, বিশ্বাস করুন। আমি জানি না এই চিঠি কে লিখেছে। তাই নাকি? কালকে বাসায় ফিরে রুমে ঢুকতেই দেখেছি তুমি কিসের কাগজ পড়ে মুসকে মুসকে হাসছো। আমি জিজ্ঞেস করতেই তুমি বললে কিছু না, এমনি। তার মানে তো ক্লিয়ার এখন আমার কাছে, তুমি কালকে এই চিঠিটা পড়েই খুশিতে মুসকি মুসকি হেসেছিলে। হ্যাঁ? উদিতা হতবাক হয়ে তাকিয়ে রইল আশিয়ানের দিকে। আশিয়ান তাকে অবিশ্বাস করবে না। আপনি আমাকে অবিশ্বাস করছেন? আশিয়ান উদিতার কাছে এসে উদিতার চুল আঁকড়ে ধরে রাগে চিবিয়ে চিবিয়ে বলল, বিশ্বাস তো ভেঙে দিলে তুমি। তুমিও ইলিয়ানার মতো ঠকাচ্ছ তবে আমায়। হ্যাঁ, সব নিজের চোখে দেখেছি আমি। নিজের চোখে কি করে অবিশ্বাস করি? আমি তোমার জন্য অনেক পজিটিভ, তুমি তা জানো। তারপরেও কি করে পরপুরুষদের সাথে আমার অগোচরে কথা বলো তুমি? হ্যাঁ? উদিতা হেঁচকির কারণে কিছু বলতে পারছে না। আশিয়ান কেন তাকে অবিশ্বাস করছে, কেন নিজের স্ত্রীকে বিশ্বাস করছে না? এতদিনে এই চিনেছে সে তাকে, এই তার ভালোবাসা? অভিমানী বুকটা ভার হয়ে আসে তার। আশিয়ান উদিতাকে ছেড়ে দিয়ে নাস্তা না করেই রেগে হনন করে বাসা থেকে বেরিয়ে অফিসে চলে গেল। আশিয়ানের চলে যাওয়ার পর উদিতা কান্নায় ভেঙে পড়ে। তাদের সম্পর্কে বিশ্বাসের অভাব রয়ে গেছে। উদিতা তো তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে গেছে, তবে সে কেন নিজের স্ত্রীকে বিশ্বাস করতে পারছে না? দূর থেকে তাদের ভাঙন দেখে খিলখিল করে পৈশাচিক হাসি হাসছে আশা। এতদিনে তার সব স্বপ্ন পূরণ হলো। অফিসে নিজের কেবিনে রাজকীয় চেয়ারে বসে হিসেব মেলাতে ব্যস্ত হয়ে পড়ল আশিয়ান। রাগের মাথায় উদিতাকে যা নয় তা বলে এসেছে সে, কিন্তু সে খুব ভালো করেই বুঝতে পেরেছে যে এটা উদিতার বিরুদ্ধে খুব শুষ্ক একটা ষড়যন্ত্র, যার মেন হোতা হলো গিয়ে আশা। আশিয়ান জানি তার উদিতা এমন নয়। যে মেয়েটা বাসার ভেতরে সারাক্ষণ পর্দা করে ছেলেদের থেকে নিজেকে দূরে রাখে, সেই মেয়ে কোনো ছেলের সাথে সারাদিন গল্প করবে তা কোনো পাগলকে বললেও বিশ্বাস করবে না। আশিয়ান তখন চিঠির লেখাগুলো পড়ে মাথা গরম করে উদিতাকে ইচ্ছে মতো কথা শুনিয়েছে ঠিকই, কিন্তু সেটা মন থেকে নয়। এই কয়দিন তার উপর কাজের চাপ পড়েছে অনেক। সেই চিন্তায় থাকার ফলে মেজাজটা উগ্র হয়েছিল তার। আশিয়ান মনে মনে পস্তাচ্ছে, উফ, এ কি করে ফেললাম আমি জানি আমার উদিতা কেমন। তারপর অজ্ঞাত একটা চিঠির জন্য নিজের স্ত্রীর সাথে এমন মিসবিহেভ করাটা মোটেও ঠিক হয়নি। আজ আমার কারণে আমার বউটা কান্না করেছে, এখনো মনে হয় কাঁদছে মেয়েটা। আশিয়ান সারাদিনে কাজে একটুও মন বসাতে পারল না। সারাক্ষণ উদিতার চিন্তায় অস্থির ছিল সে। উদিতা আজকে রুমের দরজা লক করে মনের দুঃখে অনেকক্ষণ যাবৎ কান্না করেছে। সে এখনো বিশ্বাস করতে পারছে না যে আশিয়ান তাকে অবিশ্বাস করেছে। আশিয়ানের ব্যবহারে অনেক কষ্ট পেয়েছে সে। মনে মনে ঠিক করে রেখেছে আশিয়ানের সাথে সে আর কথাই বলবে না। প্রচণ্ড অভিমান হয়েছে তার, যা এত সহজে ভাঙবে না। একবার চিন্তা করেছিল আজকে আশিয়ানকে না বলে বাবার বাসায় চলে যাবে, কিন্তু পরে কি একটা বিবেচনা করে সেই সিদ্ধান্তে আগায়নি। সারাটা দিন উদিতার মনমরা হয়ে কেটেছে। রিশাদ উদিতার সাথে কথা বলার অনেক চেষ্টা করেছে। পরে উদিতা মিসেস ইয়াসমিনের কাছে গিয়ে ডিরেক্ট বিচার দিয়ে দিয়েছে। বলেছে যে রিশাদ তাকে বারবার ডিস্টার্ব করে। মিসেস ইয়াসমিন কঠিনভাবে রিশাদকে শাসিয়েছেন, বলেছেন উদিতার থেকে দূরে থাকতে। রিশাদ এই প্রথম বোনের বাড়িতে এসে অপমানিত হয়েছে, তাই তারিনের ওপর রাগ দেখিয়ে সে তার বাসায় চলে গেছে, আর তারিন উদিতার ওপর ক্ষেপে গেছে। আশার আজকে সারাদিনের আনন্দ ফুর্তি খুব চোখে পড়ার মতো ছিল। উদিতা খুব ভালো করে বুঝতে পেরেছে যে এই চিঠি দেওয়ার পেছনে আশার হাত ছিল। আশা তখন নিজের রুমে বসে মনের সুখে স্পিকারে লাউডে গান বাজিয়ে নখে নেলপালিশ লাগাচ্ছিল। উদিতা আশার সামনে দাঁড়িয়ে হাসি মুখে আপনাকে আজ অনেক বেশি খুশি খুশি লাগছে, কারণটা কি জানতে পারি? উদিতার এমন প্রশ্নে আশা ঘাবড়ে গেলেও নিজেকে সামলে নিয়ে হেয়ালি করে বলল, কেন? আমি কি খুশি হতে পারি না নাকি? আমি সবসময় হাসি খুশি থাকি। ও বাবা, তাই নাকি? তা পেঁচার মতো মুখ মনে হয় তখনই বানান যখন দেখেন আমার সামনে আমাকে খুব কেয়ার করে, তাই না? আশা অভিযোগ করে বলল, দেখো, তুমি কিন্তু আমায় ইনডাইরেক্টলি ইনসাল্ট করছো।
ইনডাইরেক্টলি না, ডাইরেক্টলি ইনসাল্ট করছি। কি মনে করেছেন নিজে? আলতু ফালতু একটা চিঠি লিখে সেটা আমার জামার ভাঁজে লুকিয়ে রেখে দিলেই আমাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরিয়ে ফেলতে পারবেন? এত কনফিডেন্স? আশা এবার তোতলাতে তোতলাতে বলল, কি বলতে চাইছো তুমি? আমি কিছুই বুঝতে পারছি না। তা বুঝবেন কেন? লজ্জা করে না একটা বিবাহিত লোকের পেছনে যে বেহায়ের মতো পড়ে আছেন? এত এত অপমান করা হয় তাও গায়ে লাগে না আপনার? গন্ডারের চামড়া নিয়ে জন্মগ্রহণ করেছেন নাকি? আশা এবার চিৎকার করে বলল, উদিতা, মুখ সামলে কথা বলো। কাকে কি বলছো তুমি জানো? তুমি চেনো আমার বাবাকে? আমার বাবার এক চুটকিতে তোমার পরিবার রাস্তাতে নেমে যাবে। সো কাকে কি বলছো বুঝে শুনে বলো, নয়তো তোমার কপালে খারাপই আছে। উদিতা একটুও ঘাবড়ল না, উল্টো শান্ত কণ্ঠে অপমান করে বলল, একেই বলে চোরের মায়ের বড় গলা। আমার শ্বশুর বাড়ি থেকে আমাকেই থেট দেয়? বাহ, কি সাহসী মুখ! আপনার বাপের ক্ষমতার গরম দেখাচ্ছেন আমায়? আমার স্বামীকে তো চেনে, এক চুটকিতে আপনার পরিবার পথে নামিয়ে দেয় ওনার বাম হাতের খেল। সো আমাকে ক্ষমতা দেখাতে যেও না। ট্রাস্ট মি, নারী জাতিকে কলঙ্কিত করতে আপনার মতো একটা দুরাশাই যথেষ্ট। কি মনে করেছেন এই সামান্য নিয়ে আমরা মারামারি করে আলাদা হয়ে যাব? এত ইজি নাকি? জানি না বুদ্ধিটা কার মাথা থেকে বেরিয়েছে, তবে বুদ্ধিটা সাংঘাতিক লেভেলের বাজছে। আরো ভালো করে প্ল্যান করতে পারতেন। অবশ্য মাথায় তো গোবর ভরা। মাস্টার প্ল্যান আসবে কোথা থেকে? ফাজলামো হচ্ছে এখানে। তুমি এতটুকুন একটা মেয়ে আমাকে এসে ঝাঁজ দেখাও? তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। দরিদ্র পরিবারের মেয়ে তুমি, ভুলে যেও না। বড়লোক শ্বশুর বাড়ি পেয়ে মনে হয় সাপের 5 পা দেখে ফেলেছো তুমি, তাই না? কোথায় তোমার স্ট্যাটাস আর কোথায় আমার স্ট্যাটাস? আমার সাথে বড় গলায় কথা বলতে এসো না কখনো। পরের বাড়িতে ব্যয়ের মতো পড়ে থেকে আবার তেজ দেখায়, তাও এ বাড়ির আদরের পুত্রবধূকে। হ্যাঁ, এই আপনাকে এখানে আসার জন্য কে দাওয়াত দেয়? আমার জানা মতে আপনাকে কেউ বলে আনতে হয় না, এমনিতেই হাওয়াদের মতো চলে আসেন এখানে। আর মেহমানদের মতো থাকবেন। তা না করে কিভাবে স্বামী স্ত্রীর মধ্যে প্যাঁচ লাগানো যায় সেটা চিন্তা করেন বসে বসে। আর হ্যাঁ, যা বলতে এসেছিলাম, আজকে উনি আসুক, আমি সব খুলে বলবো যে আপনি কি কি করেছেন। রাতের জন্য রেডি থাকবেন। বাস খাওয়াচ্ছি আপনাকে আমি। উচিত শিক্ষা না দিতে পারলে আমার নামও উদিতা না। উদিতার কথা শুনে আশার গলা শুকিয়ে গেছে। সে ভাবেনি উদিতা তাকে এমনভাবে হুমকি দেবে। আশা কিছু বলতে চাইল উদিতাকে, কিন্তু উদিতা না শুনে চোখ রাঙানি দিয়ে গড়গড় শব্দে রুম থেকে বেরিয়ে গেল। আশার ভয়ে কাঁপুনি শুরু হয়ে গেছে। আশিয়ানকে বললে তো সর্বনাশ হয়ে যাবে। আর আশিয়ান উদিতার কথা শুনেও সবসময়, আজকে না জানি তার কপালে কোন দুঃখ লেখা আছে। উদিতা সোফায় বসে বই পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে গেল টেরই পেল না। আশিয়ান হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করলো। উদিতার ঘুমন্ত চেহারা দেখে সারাদিনের ক্লান্তি দূর হয়ে গেল আশিয়ানের। মনটা শান্ত হয়ে গেছে তার। তার জীবনের স্বস্তি হলো গিয়ে উদিতা, আল্লাহ দেয়া সর্বশ্রেষ্ঠ উপহার। আশিয়ান উদিতাকে এখন না ঘাটিয়ে কাপড় পাল্টে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এলো। উদিতা বলতেও পারবে না কখন আশিয়ান এসেছে। সে গভীর ঘুমে মগ্ন। আশিয়ান টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে উদিতার কাছে এসে দাঁড়িয়ে উবু হয়ে তাকে কোলে তুলে নিল সাবধানে। তারপর উদিতাকে কোলে নিয়ে বিছানায় এসে বসলো। উদিতার গালে কপালে চুমু খেতেই উদিতার ঘুম ভেঙে যায়। চোখ পিটপিট করে আশিয়ানকে দেখতেই অভিমানে কান্না চলে আসে তার। মুখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে চোখের কোণের জল আড়াল করে সে। আশিয়ান বুঝতে পারে সেটা। উদিতার নাকে চুমু খেয়ে আদুরে কণ্ঠে বলে, আমার সোনা বউটা বুঝি খুব রাগ করেছে? ও বউ, এদিকে তাকাও প্লিজ। উদিতা তাকায় না আশিয়ানের দিকে। তীব্র অভিমানে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে তার। উদিতার কান্না দেখে আশিয়ানের বুকের ভেতর তোলপাড় শুরু হয়। ইস, এত কষ্ট না দিলেও হতো। আশিয়ান উদিতার চোখের জল মুছিয়ে দিয়ে গালে ঠোঁট বুলিয়ে আদুরে কণ্ঠে বলল, কান্না করো না প্লিজ সোনা। আমার বুকের ভেতরটায় কষ্ট হয় তোমার চোখের পানি দেখলে। আমি সরি বলছি আজকের এই ব্যবহারের জন্য। ক্ষমা করে দাও না প্লিজ বউ। আসলে চিঠিটা দেখে আমার মেজাজটা বিগড়ে গিয়েছিল। ট্রাস্ট মি, আমি তোমায় একটু অবিশ্বাস করিনি। জাস্ট রাগের মাথায় কি থেকে কি বলে ফেলেছি। প্লিজ উদিতা, মাফ চাচ্ছি তোমার কাছে। এত এত রিকোয়েস্টও মন গলে না উদিতার। আশিয়ানের কোল থেকে নামার জন্য ছোটাছুটি শুরু করে সে, কিন্তু আশিয়ানের কাছ থেকে এত সহজে ছাড়া পাবে না সে। আশিয়ান শক্ত করে ধরে রাখে তাকে নিজের সাথে মিশিয়ে। উদিতা কান্না মিশ্রিত কণ্ঠে বলে,
কোথাকার এক উড়োচিঠি পেয়ে এত সহজে নিজের স্ত্রীকে অবিশ্বাস করে ফেলেন আপনি? আমার সাথে এত মাস ধরে সংসার করছেন, এতদিনেও এই ছিলেন আমাকে? আপনি জানেন না আমি কেমন? কিভাবে এত কথা শোনাতে পারলেন আমায়? বিনা দোষে দোষী সাব্যস্ত করলেন আমাকে আপনি। আসলে প্রধান কারণ হলো আপনি আমাকে কখনো ভালোই বাসেননি। আমি এতদিন ভালোবাসি বলে মুখে ফেনা তুলেছি। উদিতা এক ঝটকা দিয়ে আশিয়ানের থেকে নিজেকে ছুটিয়ে দ্রুত হেঁটে বারান্দায় চলে গেল। আশিয়ানে উদিতার পিছু পিছু বারান্দায় গেল। উদিতার রেলিংয়ের ওপর হাত রেখে আকাশের পানে তাকিয়ে চোখের পানি ফেলছে। আশিয়ানের এমন ব্যবহার সে মেনে নিতে পারেনি। ভালোবাসার মানুষের কাছ থেকে কোনো প্রকার কোনো অবহেলা বা কটু কথা মেনে নেওয়া যায় না। কষ্টে বুকটা ফেটে যায় তখন। আশিয়ান উদিতাকে পেছন থেকে জড়িয়ে ধরে তার কাঁধে নিজের থুতনি রাখল। উদিতা আবারও বুক ভরা অভিমান নিয়ে বলে ওঠে, চিঠি ওই বেহায় আসা একটা প্ল্যান ছিল, যার ব্যাপারে আমি কিছুই জানতাম না। আশার বিশ্বাস ছিল এই চিঠি পড়ে আপনি আমাকে অবিশ্বাস করবেন, এবং সে সফলও হয়েছে। আপনি ঠিকই আমাকে অবিশ্বাস করেছেন। আসলে আমাদের সম্পর্কে বিশ্বাসের বড্ড অভাব, জানেন। আমাকে যদি কেউ আপনার বিরুদ্ধে এসে কখনো কিছু বলে, তবে আমি সবার আগে আপনাকে বিশ্বাস করব। কারণ মুখের কথা শুনে নিজের ভালোবাসার মানুষকে অবিশ্বাস করার প্রশ্নই আসে না। আমি আপনাকে মনে প্রাণে বিশ্বাস করি, কিন্তু আপনি করেন না। এই বলে হু হু করে কেঁদে ফেলে উদিতা। আশিয়ানের কষ্টে বুকটা দুমড়ে মুচড়ে যাচ্ছে উদিতার কান্না শুনে। কি করে মেয়েটার মনে এতটা কষ্ট দিয়ে ফেললো সে বুঝতে পারছে না। উদিতাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আশিয়ান তার কাঁধে চুমু খেয়ে বলল, ভালোবাসি তো, অনেক ভালোবাসি তোমায় উদিতা। প্লিজ লাস্ট বারের মতো ক্ষমা করে দাও, আর কখনো তোমার সাথে এমন মিসবিহেভ করব না। প্লিজ উদিতা, ফরগিভ মি। আশিয়ানের কথা কানে না নিয়ে উদিতা তার মতো বলে যাচ্ছে। ওই রিশাদ ছেলেটা খুব লোচা টাইপের। এতদিন অতিষ্ঠ করে ছেড়েছে আমায়। পারমিশন ছাড়া রুমে চলে আসতো, বাগানে গিয়েও শান্তি পাই না, ছাদে যেতে পারি না, ড্রয়িং রুমে একটু বসতে পারি না। খালি কিভাবে ডিস্টার্ব করা যায় সেটাই খুঁজবে। বিরক্ত হয়ে কত কটু কথা শুনিয়েছি, তাও পিছু ছাড়েনি। ভেবেছিলাম আপনাকে বিচার দেব, কিন্তু আপনি তো ব্যস্ত থাকেন। তাই আজকে অতিষ্ঠ হয়ে মায়ের কাছে বিচার দিয়েছি। পরে মা লোকটাকে শাসিয়েছে, আজ সে তার বাসায় ফিরে গেছে। তারিন ভাবি আমার সাথে মুখ কালো করে রয়েছে। আমার জন্য নাকি ওনার ভাই অপমানিত হয়ে চলে গেছে। আমার কি দোষ বুঝি না। আমি পছন্দ করি না এসব ফাজলামি। তারপরও বেহার মতো এসে গায়ে পড়ার মতো কথা বলতে চাই কেন? আর আশা সেটারই সুযোগ নিয়ে আমাকে আপনার কাছে খারাপ প্রমাণ করলো। আশিয়ানের রাগে গলার রগ ফুলে ওঠে। তার বউকে এত ডিস্টার্ব করেছে আর সে কিছু বলতেও পারবে না। কেমন স্বামী সে! নিজের স্ত্রীর সুবিধা অসুবিধা কোনো কিছুর প্রতি কোনো খেয়াল রাখেনি। কাজের মধ্যে এতটাই ডুবে গিয়েছিল। আশিয়ান উদিতার গালে হাত বুলিয়ে দিয়ে বলল, ভাগ্যিস রিশাদ হারামজাদা আজ চলে গিয়েছে, নয়তো আমার হাতে থাপ্পড় খেয়ে আজ বাসা থেকে বিদায় নিত। আর আশাকে তো আমি আজ দেখে নেব। তার বুকের পাঠা কতটুকু আমাদের মধ্যে ভেজাল তৈরি করার চেষ্টা করেছে। আজকেই এই বাসায় ওর শেষ দিন, আসো দেখবে। এই বলে আশিয়ান উদিতার হাত টেনে ধরে তাকে নিয়ে নিচে চলে আসে। নিচে ড্রয়িং রুমে আশা, তারিন, কিয়া ওরা টিভি দেখছে। আশিয়ান জোরে জোরে মিসেস ইয়াসমিনকে ডাকলো। তিনি ওনার রুমে ছিলেন। মিসেস তারানার সাথে বসে কথা বলছিলেন। আশিয়ানের ডাক শুনে দ্রুত নিচে নেমে আসেন দুজনে। এমন সময় হয়তো অ্যাক্সিডেন্ট ছিল বিষয়টা। মিস্টার মোরশেদের সাথে মিস্টার এনামুল আর আশার বাবা ফারহাদও বাসার ভেতরে প্রবেশ করলেন একসাথে। আশিয়ানের এমন রণমূর্তি ধারণ করা দেখে আশার পরাণ পাখি যায় অবস্থা। সে বুঝে গেছে আজ আর তার রক্ষা নেই। আশিয়ানের রাগে চেহারা দেখে মিস্টার মোরশেদ অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোমার আশিয়ান? এমন রেগে আছো কেন? মিসেস ইয়াসমিনও জিজ্ঞেস করলেন, বাবা কি হয়েছে তোর? এত আর্জেন্ট ডাকলি কেন? কি হয়নি সেটা বলো আম্মু। এসব কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। এই বলে আশিয়ান আশার সমস্ত কীর্তিকলাপের কথা ফাঁস করে দিল। উদিতার পেছনে কিভাবে লেগেছে সে, কি করে উদিতার ক্ষতি করার চেষ্টা করেছিল, উদিতাকে পার্কে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা থেকে শুরু করে সব খুলে বলল সে। সবাই হতবাক হয়ে শুনে যাচ্ছে এসব। মেয়ের এসব কুকীর্তির কথা শুনে ফারহাদ ভীষণ লজ্জা পেয়ে গেলেন। যে পরিবারের সবাই তাকে নিজের মতো ভালোবাসে, সেই পরিবারের মানুষের ক্ষতি করার চেষ্টা করেছে তার মেয়ে। এটা তিনি মেনে নিতে পারছেন না। লজ্জায় মাথা কাটা যাচ্ছে তার।
আশিয়ান আজকে দেওয়া চিঠিটার কথাও বলল। মিসেস ইয়াসমিন কড়া চোখে তাকিয়ে আছেন আশার দিকে। তিনি ভাবেননি যে আশা এত নিকৃষ্টতম কাজ করেছে। মিস্টার মোর্শেদ গম্ভীর কণ্ঠে বললেন, তোমাকে আমি নিজের মেয়ের মতো মনে করতাম আশা, কখনো নিজের বন্ধুর মেয়ে বলে মনে করিনি। তার ফল তুমি এভাবে দিলে। তোমার কাছ থেকে এসব আমি মোটেও অ্যাকসেপ্ট করিনি আশা। ফারহাদ এই প্রথম মেয়ের গালে একটা থাপ্পড় মারলেন। আদর করতে করতে মেয়েটা যে এমন বিগড়ে গেছে ভাবতে পারছেন না তিনি। মেয়ের কারণে আজ তার সম্মানটা ধুলোয় মিশে গেল। তিনি এই প্রথম উপলব্ধি করলেন মেয়েকে ঠিকমতো শিক্ষা দিয়ে মানুষ করতে পারেননি। আশা বাবার থাপ্পড় খেয়ে কান্না করছে। ফারহাদ কঠিন কণ্ঠে জিজ্ঞেস করলেন, এমনটা কেন করেছো তুমি? কোন জিদে তুমি তোমার বয়সের থেকে ছোট একটা মেয়ের সাথে এমনটা করলে? বলো, জবাব দাও, নয়তো মেরে এখানেই পুঁতে রেখে যাব। ফারহাদের ধমকে আশা প্রায় চিৎকার করে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। আমি ওকে সহ্য করতে পারি না বাবা। আজ ওর জায়গায় আমি আশিয়ানের বউ হয়ে থাকতাম। আশিয়ানকে আমি ছোট থেকে পছন্দ করি। আশিয়ানকে পাওয়ার জিতে আমি এমন করেছি। আমি ওকে চাই পাপা। তোমার তো অনেক ক্ষমতা, ওই মেয়েটাকে সরিয়ে দাও না, তাহলে আমি আশিয়ানের বউ হতে পারবো। এই মেয়েকে মেরে ফেলবো আমি। আমি ওকে সহ্য করতে পারি না, ওকে হিংসা করি, আমি হিংসা করি। ফারহাদ মেয়েকে আরেকটা থাপ্পড় মারলেন। ওরা নিজেরই এখন ঘৃণা হচ্ছে মেয়ের প্রতি। ফারহাদ রাগে দুঃখে গমগমে গলায় বললেন, সি সি, আমার নিজের ওপরই এখন লজ্জা লাগছে যে আজ তোমার মতো একটা মেয়ের শরীরে আমার রক্ত বইছে। মান সম্মান আর কিছুই রইল না আমার। এজন্যই তুমি বারবার এখানে ছুটে চলে আসো, তাই না? আমি আগে জানলে বাসায় ছাগল দিয়ে বেঁধে রাখতাম তোমার মতো বাজে মেয়েকে। কালকেই আমি রিফাতের সাথে তোমার বিয়ে ঠিক করব। তোমার জন্য আশিয়ানের মতো একটা ভালো ছেলের হেনস্থা হতে হবে, তা আমি বেঁচে থাকতেও কখনোই হতে দেব না। এক্ষুনি তুমি সবার কাছে ক্ষমা চাও, বিশেষ করে উদিতার কাছে যাও। আশা পাল্টা চিৎকার করে বলল, মরে যাব, তাও ওর মতো ফকিনি মেয়ের কাছে আমি মাপ চাইবো না। এবার আশিয়ান ধমক দিয়ে বলে ওঠে, শ্যাট আপ। আমার স্ত্রীকে নিয়ে আর একটাও বাজে কথা বললে জিভ টেনে ছিঁড়ে ফেলবো, বেয়াদব মেয়ে। ফারহাদ এবার মেয়েকে আরেকটা থাপ্পড় মেরে বললেন, আমার বিশ্বাসই হচ্ছে না এই বিয়াদবটার বাবা আমি। অপরাধ তো করেছে আবার মাপ চায় না, কত বড় সাহস! আজকে তোমার হচ্ছে, আগে বাসায় যেয়ে নেই একবার, তোমাকে আমি আজ দেখে নিব। বেশি আদর আদর একদম মাথায় উঠে গেছো, তাই না? আশার হয়ে ফারহাদ উদিতার সামনে গিয়ে হাত জোর করে বললেন, ওর হয়ে আমি ক্ষমা চাইছি মা, তোমার কাছে মাফ করে দিও প্লিজ। আজকে থেকে ও আর তোমাদের কখনো জ্বালাবে না, কথা দিলাম। খুব শীঘ্রই তার বিয়ের ব্যবস্থা করছি আমি। মাফ করে দিও আশিয়ান, ওকে আমি আজ উচিত শিক্ষা দিব। মেয়েটা একদম উচ্ছন্নে চলে গেছে, ঠিক মতো মানুষ করতে পারলাম না। তোমাদের সাথে ও যা করেছে তাতে ওকে আমার মেরে ফেলতে ইচ্ছে করছে। আমি কিছু মনে করিনি আঙ্কেল, আপনাকে ক্ষমা চাইতে হবে না। ওনাকে শুধু একটা কথা বুঝিয়ে বলবেন, জোর করে কখনো কাউকে নিজের করে পাওয়া যায় না। ভাগ্য বলে একটা কথা আছে, ওনার ভাগ্যে আশা আপু ছিলেন না কখনোই, আমি ছিলাম ওনার ভাগ্যে। ওকে দেখে শুনে রাখবেন আঙ্কেল। আমরা হওয়ায় কিছু বললাম না, কিন্তু অন্য কেউ এসব সহ্য করবে না। আর হ্যাঁ, ওকে জলদি বিয়ে দিয়ে দিন, বিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ বাবা, কালকে ওর বিয়ে ঠিক করব আমি। আমার পরিচিত একজন পছন্দ করেছে আশাকে, ওর সাথেই বিয়ে দেব। ভালো থেকো, আজ আসি। ফারহাদ টানতে টানতে মেয়েকে নিয়ে এই বাসা থেকে বেরিয়ে গেলেন। যাওয়ার আগে মেয়ের হয়ে সবার কাছে ক্ষমা চেয়ে গেছেন। মিসেস ইয়াসমিন উদিতার কাছে এসে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমারই ভুল ছিল, ওই মেয়েকে চোখে চোখে রাখার দরকার ছিল, নইলে আমার মাটার এমন ক্ষতি করার সাহস পেত না। আশিয়ান এবার ডিরেক্ট তারিনকে লক্ষ্য করে বলল, আশাকে যে তুমি পিছন থেকে উস্কে দিতে উদিতার বিরুদ্ধে, তা বেশ ভালোই বুঝতে পেরেছিলাম আমি, কিন্তু কিছু বলিনি। তাই বলে মনে করো না যে এসব আমার চোখে পড়ে না, আমি ঠিকই দেখি। লাস্ট বারের মতো ওয়ার্নিং দিচ্ছি তোমায় মেজু ভাবি, আমার স্ত্রীর বিরুদ্ধে কিছু করতে যেও না, ফলাফল কিন্তু ভালো হবে না কখনো। হ্যাঁ, তুমি আমার ভাইয়ের বউ, যাই হোক এখনো সময় আছে, নিজেকে শুধরে নাও, আর যেন কখনো বলতে না হয়। চলো উদিতা। আশিয়ান উদিতাকে নিয়ে নিজের রুমে চলে এলো। তারিন বেচারি এখন তামজিদের চোখ রাঙানি খাচ্ছেন ভালো মতো। মিস্টার তারানাও দু কথা শুনিয়ে দিলেন তারিনকে। বেচারি তারিন এখন মানকার চিপায় ফেসে গেছে। রুমে এসে উদিতা চুপচাপ বিছানার এক কোণে গিয়ে বসে পড়ল গুটিসুটি মেরে।
আশিয়ান উদিতার সামনে গিয়ে বসে উদিতার দু গালে হাত রেখে আদুরে কণ্ঠে বলল, আমার বউটা কি এখনো রাগ করে থাকবে? ক্ষমা করে দাও না প্লিজ। সরি তো বাবা, আর কখনো কষ্ট দেব না আমার বউটাকে। প্লিজ সোনা, জাস্ট এবারের মতো মাফ করে দাও, কানে ধরে বলছি। আশিয়ান কানে ধরলো, তাও উদিতার মন গড়ল না। সে মুখ ফিরিয়ে চুপচাপ বসে রইল। আশিয়ান বুঝলো এভাবে হবে না, এত সহজে বরফ গলবে না। আশিয়ান জোর করে উদিতাকে করে নিয়ে নিল। উদিতা একটু গুলুমুলু টাইপের ঠিকই, কিন্তু আশিয়ানের কাছে যেন এই ওজন কিছুই নয়। সে এর থেকেও বেশি ওজন নিয়ে প্রতিদিন জিম করে, অভ্যাস আছে। আশিয়ান উদিতাকে কোলে নিয়ে আদর করতে লাগলো। আদর করতে করতে অতিষ্ঠ করে ফেললো সে উদিতাকে। উদিতা ছাড়া পাওয়ার জন্য ছটফট করছে, কিন্তু পারছে না। আশিয়ানের শক্তির কাছে সে নস্যি। উদিতা রাতে খাবার খেতে চায়নি, কিন্তু আশিয়ান জোর করে মুখে তুলে খাবার খাইয়ে দিয়েছে তাকে। ঘুমানোর সময়ও মুখ ফিরিয়ে অন্যদিকে পাশ ফিরে শুয়েছিল, কিন্তু আশিয়ান জোর করে নিজের কাছে টেনে নিয়ে এসেছে। এক প্রকার জোর করে ইন্টিমেট হয়েছে সে উদিতার সাথে। উদিতা তো রাগের জ্বালায় হাপুস নয়নে কান্না করছে বাচ্চাদের মতো। আশিয়ান হাসতে হাসতে শেষ। তারপরও উদিতার রাগ কমেনি। নিজে থেকে একটুও রেসপন্স করেনি সে আশিয়ানকে। সকালে 8:30টার দিকে উদিতার ঘুম থেকে উঠে গোসল করার জন্য ওয়াশরুমে ঢুকলো। দরজাটা লক করতে পারলো না। তার আগেই আশিয়ান এসে হাজির। আশিয়ানকে দেখে তো উদিতার মাথায় বাঁশ ভেঙে পড়েছে যেন, কারণ এর আগে কখনো দুজন একসাথে গোসল করেনি। তাহলে আজ কিসের জন্য এসেছে? উদিতা জীবনেও তার সাথে একসঙ্গে গোসল করতে পারবে না, লজ্জায় আধমরা হয়ে যাবে। উদিতা আমতা আমতা করে জিজ্ঞেস করলো, এ কি, আপনি এখানে কেন এসেছেন? শুনুন, আমি এখন গোসল করব। আশিয়ান দুষ্টু হাসি দিয়ে বাথরুমের ভেতর ঢুকতে ঢুকতে জবাব দিল, একা কেন গোসল করবে সুন্দরী? আমরা আজ থেকে একসাথে গোসল করব, তুমি আর আমরা দুজন। শুনুন, আপনার মতো আজাইরা সময় আমার নেই। আমি করব না আপনার সাথে গোসল, জান এখান থেকে। আশিয়ান উদিতার হাত ধরে নিজের কাছে টেনে নিয়ে ওয়াশরুমের দরজা লক করে ফেলল। তারপর উদিতাকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে শাওয়ার অন করে দিল। ঝিরঝির করে পানি পড়ছে তাদের দুজনের ওপর। আশিয়ানের চুল থেকে থুতনি পর্যন্ত পানি গড়িয়ে গিয়ে উদিতার মুখের ওপর পড়ছে। উদিতা অন্যদিকে নিজের মুখ ফিরিয়ে নিল। আশিয়ান মুচকি এসে জোর করে উদিতার মুখ নিজের দিকে ফিরিয়ে তার ঠোঁটের সাথে নিজের ঠোঁট জোড়া লাগিয়ে ফেলে চুমু খেতে লাগে। উদিতা নিজেকে ছাড়াতে চাইল, কিন্তু আশিয়ান দুহাত দিয়ে তাকে আঁকড়ে ধরে রেখেছে। আশিয়ান উদিতার ঠোঁট ছেড়ে বলল, এত পালাই পালাই করো কেন? হ্যাঁ, আজ বড় বাসায় আছে, কোথায় তাকে একটু নিজে থেকে আদর করবে, ভালোবাসবে, তা না, সব সময় খালি ছোটাছুটির ধান্দা। উদিতা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আপনি প্লিজ চলে যান, আমার লজ্জা লাগছে এভাবে একসাথে গোসল করতে। আশিয়ান শুনল না। সে নেশা ভরা দৃষ্টিতে উদিতার দিকে তাকিয়ে আছে নিষ্পলকভাবে। উদিতা আশিয়ানের এমন চাহনি দেখে শিউরে ওঠে। আশিয়ান উদিতাকে দেওয়ালের সাথে লাগিয়ে গলায় মুখ ডুবিয়ে দিল। উদিতা আঁকড়ে ধরে আশিয়ানের চুল। এভাবে শত শত দুষ্টামি শেষে দুজন গোসল করে বের হলো। উদিতা পুরোপুরি অতিষ্ঠ আশিয়ানের দুষ্টুমিতে। উদিতা ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল মুছছে আর চোখে আশিয়ানকে লক্ষ্য করছে। আশিয়ান বিছানার উপর বসতে বসতে বলল, এভাবে আর চোখে বারবার না দেখে সামনাসামনি এসে দেখো, আমি মানা করব না। ইনফ্যাক্ট আমি তোমার হাজবেন্ড হই, আর আমাকে তুমি চাইলে এমনিতেই দেখতে পারো। উদিতা মুখ বাঁকালো আশিয়ানের কথা শুনে। আশিয়ান এবার শুনিয়ে শুনিয়ে দুঃখ করে বলল, আগে আগে আম্মু আমার চুল মুছে দিতেন, এখন আর দেয়ার মতো কেউ নেই। ঠান্ডা লেগে মরে গেলেও কার কি, আমি তো কারো কেউ হই না। উদিতা নীরবে একটা টাওয়াল নিয়ে এসে আশিয়ানের মাথা মুছে দিতে লাগলো। উদিতার কর্মকাণ্ড দেখে আশিয়ান মুচকি হাসলো শুধু। আশিয়ান উদিতার কোমর দু হাত দিয়ে জড়িয়ে ধরে পেটে মুখ গুজে আদো আদো কণ্ঠে বলল, আই লাভ ইউ জান, প্লিজ ফরগিভ মি, প্রমিস করছি। আর জীবনে কখনো আমার বাবুর আম্মুকে আমি কিচ্ছু বলবো না। অনেক ভালোবাসি তো, এবার অন্তত ক্ষমা করে দাও। উদিতা আশিয়ানের কথা জবাব দিল না। তবে ভালোবাসি কথাটা শুনে তার মনে এক দমকা হাওয়ার আগমন ঘটল। উত্তাল পাতাল হাওয়া বইছে মনে। উদিতা প্রসঙ্গ পাল্টে বলল, নিচে চলুন, নাস্তা করবেন সবার সাথে। উদিতা নিচে চলে গেল। আশিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে। তার বউটা বড্ড অভিমানী, জানে না আর কি করলে কিভাবে এবং কোন দিন তার অভিমানের বরফ গলবে। এরপর থেকে বুঝে শুনে কথা বলতে হবে, নয়তো বউয়ের যা রাগ, বাপরে। কথা বলে না ঠিকই, কিন্তু তার যে শান্ত চোখের চাহনি একদম কলিজা কাঁপিয়ে দিতে সক্ষম।
যেই আশিয়ানকে ঘরে বাইরে সবাই ভয় পায়, সেই আশিয়ান এখন বউয়ের রাগ খেয়ে ভয় পাচ্ছে। যে ছেলেটা সবার সামনে বাঘের মতো চলাফেরা করে, সেই ছেলেটা এখন বউয়ের সামনে ভেজা বিড়াল বনে গেছে পুরো তরে। এই আশিয়ান ভুল করলেও জীবনে কাউকে সরি বলেনি। আজ সেই তার বউকে হাজারবার সরি বলেও ক্ষমা পাচ্ছে না। কি অদ্ভুত একটা ব্যাপার। আসলে সত্যি কথা যেটা, যে রাজা পুরো সাম্রাজ্যকে পরিচালনা করে, সেই রাজাও মনে হয় তার বউকে ভয় পায়। আশিয়ান নিচে চলে এলো নাস্তা করতে। সবাই বলতে মিসেস ইয়াসমিন, মিসেস তারানা, কিয়া, তাজিম, তাসকিন, আলিয়া ওরা ডাইনিং রুমে বসে টুকটাক কথা বলে নাস্তা করছে। বাকিরা যে যার কাজে চলে গেছে। আশিয়ান সবাইকে গুড মর্নিং জানালো। উদিতা আর চোখে একবার তার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে নাস্তা বেড়ে দিতে লাগলো। আশিয়ান বসতে বসতে উদিতাকে জিজ্ঞেস করলো, কিছু খেয়েছো তুমি? উদিতা শান্ত কণ্ঠে জবাব দিল, আমি পরে খাবো, আপনি খেয়ে নিন। পরে কিসের জন্য? এখন এসে বসো, সবাই মিলে একসাথে নাস্তা করব। আশিয়ানের কথায় তাল মিলিয়ে মিসেস ইয়াসমিনও বলল, হ্যাঁ রে মা, তুইও বসে যাচ্ছিস না কেন? তোর কি কাজ? বসে পড়। মিসেস ইয়াসমিনের কথা শুনে বাধ্য হয়ে উদিতা আশিয়ানের পাশে এসে বসলো নাস্তা করার জন্য। আশিয়ান নিজ হাতে উদিতাকে নাস্তা বেড়ে দিল প্লেটে। উদিতার প্রতি আশিয়ানের কেয়ার দেখে সবাই মিটমিট করে হাসছে। নানা রকমের গল্প করে নাস্তা খেতে লাগে সবাই। কথায় কথায় আশিয়ান বলে ওঠে, আম্মু, একটা কথা বলতে চাই। হ্যাঁ বল বাবা, কি বলতে চাস? বলছিলাম যে অনেকদিন হলো তো কোথাও ঘুরতে যাই না। উদিতাও সারাদিন ঘরে বসে থেকে বোর হচ্ছে, তাই আমি চাইছিলাম যে ওকে নিয়ে কোথাও থেকে একটু ঘুরে আসি, এতে একটু রিফ্রেশ হতাম আর কি। আমিও কাজের ব্যস্ততায় হাঁপিয়ে গেছি পুরো। এ তো ভালো কথা। আমিও তো বলতে চাইছিলাম কোথাও থেকে ঘুরে আসতে। কয়েকদিনের জন্য ট্যুরে চলে যা তোরা দুজন। বিয়ের পরে হানিমুনেও তো যাসনি, এখন না হয় যা। উদিতা বাধা দিয়ে বলে ওঠে, এমনিতেই তো ভালোই আছি মা, ঘুরতে যাওয়ার কি দরকার? তুমি চুপ থাকো, আমি যা ভালো বুঝবো তাই করব। আমার ইচ্ছে করছে ঘুরতে যেতে, সো আমি যাবই, এবং তোমাকে সাথে নিয়েই যাব। মুখের উপর আর একটা কথাও যেন না শুনে। আশিয়ানের গমগমে গলার বলা কথা শুনে উদিতা চুপ করে গেল। মিসেস ইয়াসমিন বলে উঠলেন, তা কোথায় যাবি তা ঠিক করেছিস আশিয়ান? দেশের ভিতরে না বাইরে? ভাবছি সিলেট যাব, আমার বাগান বাড়িটাতে। ওখানেই থাকবো কয়েকদিন, আর সিলেটের কিছু দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখব। এতে আমারও ভালো লাগবে, আর অদিতাও একটু এনজয় করবে। ভালোই হবে, উদিতার ভালো লাগবে ওখানে গেলে আশা করি। কোন দিন যাবে? আজ রাতেই মাহবুবকে বলবো ট্রেনের টিকিট কাটতে। কিছু কিছু ক্ষেত্রে ফাস্ট হতে হয়, ও তুই বুঝবি না। এসব কথা শুনে মিসেস তারানা তাসকিনকে উদ্দেশ্য করে বলে ওঠেন, তাহলে তুই ঘরে থাকবি কেন? আলিয়া কটমট করে তাসকিনের দিকে তাকালো। তাসকিন আলিয়ার দিকে না তাকিয়ে ব্রেড চায়ে ভিজিয়ে খেতে লাগলো। মিসেস তারানা ছেলের মাথায় গাঁটটা মেরে বললেন, হারামজাদা, তোর বাপের কম আছে নাকি এত কিপটামি যে করিস? একটা মাত্র বউ, তার জন্য খরচ করবি না তো কার জন্য করবি? চুপচাপ ওকে নিয়ে ঘুরতে যাবি, আর কোনো কথা শুনতে চাই না। আলিয়া মা, তুইও কোথাও যেতে চাস? আলিয়া উৎফুল্ল হয়ে বলল, মা, আমি বালিতে যেতে চাই। গুগলে দেখেছিলাম বালি অনেক সুন্দর একটা জায়গা, আমি ওখানে যেতে চাই মা, ওকে বলো। মিসেস তারানা এবার তাসকিনকে বললেন, তোর বাপকে আমি বালি টেটুরের টিকিট কাটতে বলে দিচ্ছি। আলিয়াকে নিয়ে আজ তুই শপিংয়ে চলে যা, গিয়ে কেনাকাটা করে আয়। আলিয়ার তো খুশিতে মনে লাড্ডু ফুটছে। মিসেস ইয়াসমিন এবার আশিয়ানকে বললেন, তোরা তো ট্যুরে যাচ্ছিস, তাহলে আজকে বরং তাদের সাথে গিয়ে তোরাও শপিং করে আয়। উদিতার সাথে সাথে বলে ওঠে, শপিংয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই মা, আমার যথেষ্ট কাপড় চোপড় আছে, সবগুলোই নতুন। অযথা কেনাকাটা করে টাকা নষ্ট করতে হবে না। উদিতার কথা ধরে তাসকিন আলিয়াকে আশিয়ান তাসকিনকে খোঁচা মেরে বলল, আমার বউ দুনিয়ায় এক পিসি আছে, ওর মতো কাউকে স্ত্রী হিসেবে পেতে হলে ভাগ্য লাগে, ভাগ্য, যেটা তোর নেই। চাইলেও কেউ আমার বউয়ের মতো হতে পারবে না, কজ মাই ওয়াইফ ইজ এন ইউনিক পারসন ইন দ্য ওয়ার্ল্ড। তাসকিন বেচারা শরম পেয়ে গেল, সাথে আলিয়াও। আশিয়ান খাবার খেয়ে নিজের রুমে চলে গেছে।
উদিতাও নাস্তা সেরে রুমে চলে এলো। আশিয়ান উদিতারই অপেক্ষা করছিল। উদিতা রুমে প্রবেশ করতেই তার হাত ধরে টেনে দেওয়ালের সাথে লাগিয়ে নিয়ে উদিতার নাকের সাথে নাক ঘষে আশিয়ান বলল, কাপড় চোপড় গুছিয়ে নাও জান, হানিমুনে যাব তো আমরা। উদিতা অন্যদিকে মুখ ফিটিয়ে কাট কাট কণ্ঠে বলল, আপনি একাই যান, আমি কোথাও যাব না। আশিয়ান উদিতার গালে স্লাইড করে তার ঠোঁটের দিকে তাকিয়ে বলল, যেতে তো তোমাকে হবেই সোনা, তুমি ছাড়া আমাদের রোমান্স হবে কি করে? আমার বাবুর আম্মু বানাতে হবে না তোমাকে? উদিতা বিরক্ত নিয়ে বলল, আপনি প্রচুর খারাপ একজন মানুষ। জানি তো, এই খারাপ মানুষটা তোমার সংস্পর্শে এসে ভালো হয়ে গিয়েছে। এখন যাও সোনা, তোমার ও আমার প্রয়োজনীয় সব কিছু প্যাক করে ফেলো জলদি। রাতের ট্রেনেই কিন্তু রওনা দিচ্ছি আমরা। ও হ্যাঁ, তুমি ট্রেনে যাবে না প্লেনে, কোনটা? উদিতা গোমরা মুখ করে বলল, ট্রেনে। গুড, আমিও সেটাই চুজ করেছি। এইভাবে ধরে রাখলে কি করে প্যাক করব শুনি? এতে এত রাগ করার কি আছে? আমার বউ তুমি, তোমাকে তো আমি ধরে রাখতেই পারি। যাকে যাও, গিয়ে তৈরি করো সব। আশিয়ান সরতেই উদিতা দ্রুত হেঁটে গিয়ে আলমারির সামনে দাঁড়ালো। আশিয়ান এগিয়ে এসে আলমারির উপর থেকে একটা মাঝারি আকারের লাগেজ নামিয়ে দিল। উদিতা আলমারি থেকে তার প্যাকেট করা যে জামাগুলো আছে সেগুলো বেছে বেছে কয়েকটা নামালো। বোরকা নিল, হিজাব আর নেকাবও নিল, সাথে জায়নামাজ ও নামাজের ওড়না। আশিয়ান বিছানায় বসে বসে নিজের গালে হাত দিয়ে উদিতাকে দেখছে। আশিয়ান হঠাৎ বলে ওঠে, নাইটিগুলো সাথে নিও, ওখানে গেলে কাজে লাগবে। উদিতা এবার কোমরে হাত রেখে মারমুখো ভঙ্গিতে বলে ওঠে, আপনার সমস্যাটি কি? আমাকে আমার কাজ করতে দিন না। আর আপনি তো দেখা যায় মহালুচ্চা, নাইটি কেন নিব আমি? আশিয়ান নিরীহ কণ্ঠে বলল, আমি আবার কি করলাম বউ? আর নাইটি না নিলে কি করে হবে বলো? হানিমুনে তো নাইটি মাস্ট বি লাগবে, তাই না? অবশ্য তুমি না নিলে নেই, আমি নতুন কয়েকটা অর্ডার দিয়ে দিচ্ছি। উদিতা বিড়বিড় করে বলল, আজ তো একটা অসভ্য, সাথে আজাইরা। আশিয়ান আর কিছু বলল না, বারান্দায় গিয়ে ফোন করতে ব্যস্ত হয়ে পড়ল। উদিতা নিজের ও আশিয়ানের কাপড় চোপড় পরিপাটিভাবে সব লাগেজে ভরে নিল। রাত 9টার দিকে বাসার সবার কাছ থেকে বিদায় নিয়ে আশিয়ান ও উদিতা গাড়িতে উঠে বসলো। সামনে মাহবুব গাড়ি ড্রাইভ করছে। আশিয়ান উদিতার কোমর জড়িয়ে ধরে ফোন টিপছে। উদিতার খিদে পেয়েছে, কিন্তু আশিয়ানকে বলছে না। আশিয়ান সেটা বুঝতে পেরে উদিতাকে 2টো বার্গারের প্যাকেট আর একটা গ্রিলের প্যাকেট দিল। উদিতা কিছু না বলে আশিয়ানের হাত থেকে প্যাকেট নিয়ে খুলে খেতে শুরু করে। বাসা থেকে কিছু খেয়ে আসেনি সে। আশিয়ানও হাঁ করলো খাওয়ার জন্য। উদিতা বাধ্য হয়ে আশিয়ানকেও খাইয়ে দিল। প্রায় আধা ঘন্টা পর ওরা রেল স্টেশনে এসে নামলো। আশিয়ান মাহবুবকে দিয়ে আগে আলাদা স্পেশাল কেবিন বুক করে রেখেছে তাদের জন্য। নির্দিষ্ট বগি খুঁজে বের করে মাহবুব তাদের লাগেজ নিয়ে কেবিনে রেখে সে তাদের থেকে বিদায় নিয়ে চলে গেল। আশিয়ান উদিতাকে সাথে নিয়ে তাদের বিছানার মতো বিশাল সিটে বসলো। ট্রেন ছাড়বে আরো 15 মিনিট পর। উদিতা আশিয়ানের কাঁধে মাথা রেখে কখন যে ঘুমিয়ে গেছে টেরই পায়নি। ট্রেন যখন চলতে শুরু করে তখন ঝট করে আশিয়ানের কাঁধ থেকে মাথা তোলে সে। আশিয়ান উদিতাকে নিজের আরো কাছে টেনে এনে তার মাথা নিজের বুকে জড়িয়ে ধরে বলল, ঘুমিয়ে পড়ো সোনা, আমি আছি তোমার কাছে। উদিতা ভরসা পেয়ে আশিয়ানকে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। আশিয়ান জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে নিজের প্রিয়তমাকে বুকে নিয়ে। রাত প্রায় 2টো বাজে। উদিতার ঘুম ভেঙে গেছে। দেখে আশিয়ান দেওয়ালে হেলান দিয়ে ঢুলছে। উদিতা আশিয়ানের গালে হাত রেখে বলল, এই যে শুনুন, ঠিক করে ঘুমান, নয়তো মাথা ব্যথা করবে। আশিয়ান ঠিক হয়ে উঠে বসে উদিতাকে জিজ্ঞেস করলো, খিদে পেয়েছি তোমার, খাবে এখন? খাবার কই, খাবো যে। মাহবুব কিনে দিয়েছিল সাথে রেস্টুরেন্ট থেকে, আসো খেয়ে নি দুজন। দুজনে একসাথে বসে খাবার খেয়ে নিল। অবশ্য আশিয়ান নিজের হাত দিয়ে খেতে চায়নি, তাই উদিতা নিজেও খেলো, তাকেও খাইয়ে দিল। খাওয়া সেরে আশিয়ান উদিতার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। উদিতা আশিয়ানের চুলে বিলি কেটে দিচ্ছে আলতোভাবে। অভিমানটাও এখনো কমেনি তার, তবে মানুষটার যত্ন করতে কখনো ভোলে না সে। সঠিক টাইমের ফোনের অ্যালার্মের শব্দে ঘুম ভাঙলো আশিয়ানের। উদিতা তখনও ঘুমিয়ে কাদা। বালিশে মাথা রেখে গুটি গুটি মেরে শুয়ে আছে সেই বিড়াল ছাড়ার মতো। আশিয়ান উদিতার বুক থেকে মাথা তুলে দেখল উদিতার ঠোঁট উল্টে বাচ্চাদের মতো মুখ বানিয়ে ঘুমাচ্ছে। আশিয়ান হেসে ফেলল তার কিউট ইনোসেন্ট বেবি ফেসের দিকে তাকিয়ে। আলতো করে তার গাল টেনে দিয়ে গালে ঠোঁট ডুবিয়ে চুমু খেলো সে। উদিতা একটু নড়চড় করে আবারও ঘুমিয়ে গেছে।
আশিয়ান জানলার গ্লাস খুলে বাইরে তাকালো। তখন ভোরের আলো আবছাভাবে ফুটে উঠেছে। আর মাত্র 10 কি 15 মিনিট পর সিলেট রেল স্টেশনে থামবে ট্রেনটি। আশিয়ান উদিতার চোখে মুখে অসংখ্য চুমু খেয়ে তাকে ঘুম থেকে জাগালো। উদিতার শোয়া থেকে উঠে বসে নিজের হিজাব মেকআপ সব ঠিক করে ফেললো। ট্রেন অলরেডি থেমে গেছে। আশিয়ান লাগেজ হাতে নিয়ে উদিতার এক হাত ধরে ট্রেন থেকে নেমে এলো। স্টেশনে প্রচুর ভিড়। আশিয়ান উদিতার হাত শক্ত করে ধরে স্টেশনের বাইরে বেরিয়ে এলো। তারপর তার পরিচিত 2 লোক এগিয়ে এসে আশিয়ানকে ও উদিতাকে সালাম দিয়ে কুশল বিনিময় করলো। একটা লোক আশিয়ানের হাত থেকে লাগেজটা নিয়ে গাড়ির পেছনের ডিকিতে তুলে রাখলো। লোক দুটি আর কেউ নয়, আশিয়ানের সিলেট ব্রাঞ্চের অফিসের ম্যানেজার ও তার সাথে তার ড্রাইভার। আশিয়ান ও উদিতা গাড়ির পেছনের সিটে বসলো। সামনে ম্যানেজার ও ড্রাইভার। গাড়ি চলতে শুরু করলো লাক্কাতুরা বাগানবাড়ির উদ্দেশ্যে। প্রায় মিনিট 20 পর বাগানবাড়ির গেটের ভেতর প্রবেশ করলো তাদের গাড়ি। আসার সময় বিরাট চা বাগান দেখে উদিতা বিস্ময়ে হতবাক হয়ে গেছিল। এত সুন্দর জায়গা সে জীবনেও দেখেনি। চারদিকে সবুজ আর সবুজের সমারোহ। স্পষ্টভাবে ফুটে ওঠা ভোরের আলোয় কি যে সুন্দর লাগছিল দেখতে, তা বলার বাইরে। অবশেষে বাসায় পৌঁছে গেল ওরা। গাড়ি থেকে নেমে চারপাশে চোখ বুলালো উদিতা। বাসাটা কাঠের তৈরি, সিম্পল ডুপ্লেক্স বাসা, আর চারপাশে ফল ফুলের গাছে ভরপুর। গেটের সামনে 2 জন সিকিউরিটি ছিল। বাসার বাগানে একজন মালিকে দেখলো উদিতা। বাসা প্রত্যেকদিন পরিষ্কার করা হয়, তার জন্য আলাদা লোক আছে। আশিয়ান ও উদিতা বাসার ভেতরে প্রবেশ করলো। বাসার ভেতরটা শৌখিন জিনিসপত্র দিয়ে সাজানো হয়েছে, দেখতে অনেক দৃষ্টিনন্দন লাগছে। আশিয়ান উদিতার কানে কানে ফিসফিস করে জিজ্ঞেস করলো, পছন্দ হয়েছে? উদিতা মৃদু হেসে মাথা ঝাঁকালো। সত্যি বলতে তার ভীষণ পছন্দ হয়েছে। এই মুহূর্তে রাগ অভিমানের কথা সে বেমালুম ভুলে গেছে। আশিয়ানের কাছ থেকে রুম কোনটা জেনে নিয়ে উদিতা উপরে চলে গেল। আশিয়ান নিচে তাদের সাথে কথা বলছে। উদিতা রুমে এসে পরনের বোরকা খুলে ফেলল। এখানকার আবহাওয়া অনেক মনোরম, ঠান্ডা ঠান্ডা অনুভূত হচ্ছে উদিতার, এবং সেই আরামদায়ক মুহূর্তে তার প্রচুর ঘুম পাচ্ছে। তাই 7 পাশ না ভেবে বিছানায় গা এলিয়ে দিল সে এবং ঘুমিয়ে গেল তৎক্ষণাৎ। আশিয়ান বেশ কিছুক্ষণ পর রুমে এসে দেখল উদিতা অগোছালো হয়ে ঘুমিয়ে আছে। আশিয়ান মুচকি এসে নিজের পরনের জামা কাপড় পাল্টে একটা ট্রাউজার ও একটা হাতে কাটা স্যান্ডো গেঞ্জি মতো দেখতে কালো রঙের একটি গেঞ্জি পরে উদিতার পাশে গিয়ে শুয়ে পড়ে। তারপর উদিতাকে টেনে নিজের কাছে নিয়ে এসে গলায় মুখ ডুবিয়ে দেয়। উদিতা ঘুমের মধ্যেই বিড়বিড় করে বলল, এমন করেন কেন? আমাকে ঘুমাতে দিন প্লিজ। আশিয়ান মুচকি এসে উদিতার গলায় চুমু খেতে লাগলো। কোনো থামাথামি নেই। একসময় উদিতার মতো আশিয়ানও ঘুমের অতলে হারিয়ে গেল। লং জার্নিতে আজ দুজনেই বেশ টায়ার্ড।